তো এই ঘটনা আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম জাকির হোসেন ভুট্টু। ওনার বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার খুকনি ইউনিয়নের রূপসী গ্রামে। ওনাদের ওই রূপসী গ্রামে একটি ছোট্ট বিল রয়েছে যার নাম হচ্ছে কুমড়োডাঙ্গা বিল। মূলত ঘটনাটি এই বিলকে কেন্দ্র করেই। চলুন ঘটনায় চলে যাই। ঘটনাটির দুটি অংশ রয়েছে। প্রথম অংশ বলছি। তো এই ঘটনাটির সময়কাল 2004। ওই রূপসী গ্রামেই একটা পরিবারে 3টা মেয়ে ছিল। এই 3 মেয়েরই বিয়ে হয়ে গিয়েছিল। তো 3 মেয়ের যে হাজব্যান্ড কোনো একটা অকেশনে, পারিবারিক একটা অকেশনে, এই 3 হাজব্যান্ড তাদের ওয়াইফকে নিয়ে আসছে, মানে 3 মেয়ে তাদের বাড়িতে আসছে আর কি। তো এই 3 ভাইরা মিলে চিন্তা করতেছেন যে আমরা একটা সিনেমা দেখে আসি। কাছাকাছি একটা গ্রাম ছিল যার নাম হচ্ছে দৌলতপুর। ওই দৌলতপুর একটা সিনেমা হল ছিল। তো ওনারা চিন্তা করেছেন সন্ধ্যার ঠিক ইমিডিয়েট পরপরই যে শোটা হয় ওই শোটা ওনারা দেখবেন। আর ওই শোটা শেষ হবে রাত 8:30 9টার দিকে। তখন আবার বাড়িতে রওনা দিবেন, রাত্রে এসে আবার খাওয়া দাওয়া করবেন। আর একটা শো আছে ওই একদম রাত্রেবেলা যেটা হয় আর কি, ওইটা না, তার আগেরটা। ওনাদেরকে বের হতে হবে সন্ধ্যার আগেই বাসা থেকে, তাহলে ওই শোটা ওনারা ধরতে পারবেন। তো ওই চিন্তা করেই ওনারা বাসা থেকে বের হয়েছেন। তবে বের হতে কিছুটা দেরি হয়ে যায়, যার কারণে ওনারা চিন্তা করলেন যে যেই মেইন পথটা আছে এই পথ দিয়ে যেতে গেলে তো প্রায় 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে। এর থেকে ভালো এই কুমড়োডাঙ্গা বিলের মধ্যে দিয়ে হেঁটে যাই, তাহলে অনেকটা সময় বেঁচে যাবে, প্রায় 20 থেকে 25 মিনিট সময় বেঁচে যাবে। ওনারা 3 জনই ওই পথ ধরলেন। কুমড়োডাঙ্গা বিলের ওই পথটা ওনাদের চেনা জানা ছিল, এর আগেও ওনারা আসছেন, তবে রাতের বেলা কখনো হাঁটাহাঁটি করেন নাই। তো যাচ্ছেন, যেতে যেতে মাঝামাঝি জায়গায় এসে হঠাৎ করে এই 3 ভাইরার মধ্যে একজন, যার নাম হচ্ছে আমজাদ, আরেকজনের নাম নুরুন নবী, আরেকজনের নাম হচ্ছে সানি। তো এই যে আমজাদ যিনি, তার জল বিয়োগ করার প্রয়োজন হয়। তো আমজাদ উনি বলছেন যে তোমরা দুজন একটু দাঁড়াও, আমি এই জায়গাতে একটু জল বিয়োগ করে আসি। তো ওইখানে একটা কালী ঘর ছিল একটা সময় আর কি, বেশ ঝোপ জঙ্গল হয়েছিল। আসলে উনি তো এই গ্রামের জামাই, উনি তো সবসময় আর আসেন না, কালে ভদ্রে আসেন, বেড়ান, চলে যান। কোথায় কি আছে এটা তো পুঙ্খানুপুঙ্খভাবে ওনার আসলে জানা থাকার কথা না। তো উনি ওখানে গিয়েছেন, জল বিয়োগ করেছেন, করে উনি আবার চলে আসেন। 3 জন মিলে চলে গেছেন সিনেমা দেখতে। ঠিকঠাক মতো গিয়েছেন, কোনো সমস্যা হয় নাই। সিনেমা দেখে যখন ফিরছিলেন তখন চিন্তা করলেন যে কোন পথ দিয়ে যাব, মেইন রাস্তা দিয়ে যাব নাকি ওই কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাব। চিন্তা করলেন যে কুমড়োডাঙ্গা বিলের ভিতর দিয়েই যাই, পথটাও কমবে, আর 3 জন একসাথে আছি, ভয়ের তো আর কিছু নাই। আর রাত তো আহামরি এত বেশি গভীর হয় নাই যে ভয়ের কিছু আছে। 3 জন একসাথে, কিসের ভয়? 3 জন মিলে হাঁটা ধরছেন। তো ওনারা কুমড়োডাঙ্গা বিলের ভেতরে মোটামুটি ঢুকেই পড়েছেন। শুরু থেকে প্রায় 10 মিনিট হেঁটেছেন আর কি ওই বিলের ভেতরে ঢোকার পর। তখন মনে হলো 3 জনের শরীরটা একটু একটু করে ভারী হওয়া শুরু হয়েছে। এরপর এই 3 জন মিলেই বাঘ বিতণ্ডা শুরু করছেন, কে মাঝে থাকবেন। মাঝে থাকবেন বলতে তারা তো আইলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আইলের ভিতর দিয়ে তো আসলে পাশাপাশি হাঁটা যায় না, সামনে পিছনে হাঁটতে হয়। এখন 3 জন মানুষ, সামনে একজন, পেছনে একজন, মাঝখানে একজন, সবাই মাঝখানে থাকতে চাচ্ছিলেন। মাঝখানে থাকলে ভয় কম লাগবে। 3 জনের শরীরটা কেমন যেন ভার ভার হয়ে আসছে, কেমন যেন একটু ভয় ভয় লাগছে। এখন 3 জনই তো আর মাঝে থাকতে পারবেন না। তখন 3 জন মিলে পরামর্শ করেন, ঠিক আছে আমরা একটু পথ যাবো, একজন করে মাঝে আসবো। এখন যে সামনে আছে সে মাঝে আসবে, এখন যে পেছনে আসে সে সামনে যাবে। তো এইভাবে অল্টারনেট করে আমরা সবাই মাঝখানে থাকবো। তো হাঁটা শুরু করছেন তারা 3 জনই। সবার পেছনে ছিলেন হচ্ছে আমজাদ, উনি ছিলেন বড় আর কি 3 জনের মধ্যে। কিছুটা পথ যখন আগানো শুরু করেছেন, হঠাৎ করেই এই আমজাদ, সানি, নুরুন নবী 3 জনের ঘাড়ের উপরে ধরাম করে কে যেন একটা চর মেরেছে। তো এই যে যিনি সানি, নুরুন নবী, এই 2 জন বলতেছেন যে এই পেছন থেকে কি আমজাদ ভাই আমাদের মারলো নাকি? এখন আমজাদ ভাই বলতেছে আরে আমারও তো মারলো। এই কথা বলতে বলতে ঠাস করে আর একটা ঘাড়ের উপর চর মেরে দিছে আর একজনের। মানে ওনারা কিন্তু ওই সময় কথা বলছেন। তখন ওরা বুঝতে পারলেন সর্বনাশ, ভয়ঙ্কর এক বিপদে পড়ে গেছি। তো তখন ওনারা বললেন যে দ্রুত হাঁটা ধরুন। তখনও কিন্তু আমজাদ ভাই পেছনেই আছে। কেবল হাঁটা ধরেছেন এমন সময় কে যেন আমজাদ ভাইয়ের ঘাড় ধরে এক পেছন দিকে টান দিয়েছেন, এক টানে উনি মাটিতে পড়ে গেছেন। এরপর ওনার ঘাড় ধরেই পেছন দিকে হেঁচড়ায়, মানে
হ্যাঁচকা টান দিয়েছেন, টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছেন। যখনই আমজাদ ভাই পড়ে গেছেন পিছন দিকে, যখনই উনি আসলে চলে যাচ্ছেন এমন একটা ভাব, উনি কোনো না কোনোভাবে হাতটা সামনের দিকে এগিয়ে, ওনার সামনে ছিল নুরুন নবী, এই নুরুন নবীর লুঙ্গিটা খপ করে ধরে ফেলছেন। নুরুন নবী বুঝতে পারলেন পেছন থেকে আমজাদ ভাইকে কেউ একজন ধরছে। উনি পেছন দিকে তাকিয়ে দেখেন যে পেছনে কাউকে দেখা যাচ্ছে না, তবে আমজাদ ভাইকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই সময় উনি আবার সামনে থাকা এই সানি যে আছে, সানিকে খপ করে ধরছেন। তিনজনই পেছন দিকে হ্যাঁচকা টান অনুভব করছেন, তবে একটা পর্যায়ে এসে এই আমজাদ ভাইয়ের হাতটা এই নুরুন নবী ভাইয়ের লুঙ্গি থেকে ছুটে যায়। তারা দেখছিলেন যে কোনো একটা অদৃশ্য সত্তা তাকে টেনে হিস্টে নিয়ে যাচ্ছে, কিন্তু কে নিয়ে যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। ওনারা দুইজনই ভয়ে এমন দৌড় দিয়েছেন, তবে আইলের উপর দিয়ে তো আসলে দৌড়ানো যায় না, যতটুকু সম্ভব ওনারা আসলে দ্রুত যাওয়ার চেষ্টা করছিলেন। যখনই কুমড়োডাঙ্গা বিল পার হয়েছেন তখন তো ওনাদের দৌড়ের স্পিড বেড়ে গেছে, আর সেখান থেকে ওনাদের শ্বশুরবাড়ির দূরত্ব খুব বেশি ছিল না। ওনারা দুইজনই শ্বশুরবাড়ির উঠোনে এসেই প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে দুইজন একসাথে সেন্সলেস হয়ে যান। এদিকে দুইজনের এই অবস্থা দেখে বাড়ির লোকজন তো খুব উদ্বিগ্ন হয়ে পড়ে। তাড়াতাড়ি করে তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করা হচ্ছে। কিছুক্ষণ পর তাদের জ্ঞান ফেরার পর বলা যায় আমজাদ কই। তখন ওনারা বলেন যে এরকম ঘটনা, আমজাদ ভাইকে কিছু একটা টেনে নিয়ে গেছে। তখন তো গ্রামের লোকজন জড়ো করে ফেলা হয় যে তাদের বাড়ির জামাইকে এরকম কিছু একটা নিয়ে গেছে। লোকজন তো মশাল নিয়ে, তারপরে টর্চ লাইট নিয়ে, হারিকেন নিয়ে, যার কাছে যেটা ছিল সবাই ওই কুমড়োডাঙ্গা বিলের দিকে আগানো শুরু করেন। আগাতে আগাতে এই যেই জায়গাতে জল বিয়োগ করেছিলেন, যে ঝোপ জঙ্গল যেখানে কালীঘর রয়েছে, ওইখানে আমজাদ ভাইকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তবে তার শরীরে ওই রকম কোনো ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল না। এমনি তাকে টেনে হিস্ট্রে নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গায় ওনার কেটে গেছে, ছিলে গেছে, জাস্ট এতটুকুই। ওনাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পর যখন জ্ঞান ফেরানো হয়, ওনার মধ্যে অস্বাভাবিকতা লক্ষ্য করা গেলেও ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আসলে তোমরা কি এমন কোনো কাজ করছিলা যে এরকম একটা সমস্যা হলো? তখন আমজাদ ভাই বলছেন যে হ্যাঁ, আমি তো আসলে একটা জায়গা জল বিয়োগ করছিলাম। তখন কোন জায়গা, যখন ওরা বুঝতে পারছেন যে সর্বনাশ, তো কালীঘর, ওখানে তো এরকম একটা উপাসনালয় ছিল, এখানে তো তোমার এই কাজটা করা উচিত হয়নি। তো এরপর থেকে এই আমজাদ ভাইয়ের আচার আচরণের পরিবর্তন দেখা দেয়। অনেক ট্রিটমেন্ট করা হয়েছে। এই ঘটনার পর থেকে উনি আধা পাগল, এখনো বিড়বিড় করে একা একা কথা বলেন। স্টিল নাও এই 2026 সালে এসেও অন্য দুইজনের সাথে কোনো সমস্যা হয়নি। এই আমজাদ ভাই এখনো পাগল হয়েই বেঁচে আছেন। তো এটা একটা ঘটনা। এবার আসেন দ্বিতীয় ঘটনায় যাই। এই ঘটনাটা মূলত যার সাথে ঘটেছিল দুজন ব্যক্তি, বাবু এবং হানিফ। ওই এলাকায় একজন কবিরাজ আছে যিনি মুন্নাফ কবিরাজ নামে পরিচিত। ঘটনাটির সময়কাল 2007। এই যে কুমড়াডাঙ্গা বিল, এই কুমড়াডাঙ্গা বিলের একটা জায়গায় নাকি 1971 সালের 16ই ডিসেম্বরের পর যারা রাজাকার ছিল, যারা বিভিন্ন জায়গায় অপকর্ম করেছে, খুন সহ বিভিন্ন ধরনের খারাপ কাজগুলো করেছিল, তো এদেরকে তো আসলে গ্রামবাসী চেনে। যখন দেশ স্বাধীনতা লাভ করে তখন এই রাজাকারগুলো ওইভাবে পালাতে পারে নাই। দেশ যে স্বাধীন হয়ে গেছে তাদের কাছে খবর ওইভাবে আসে নাই। তারা চিন্তায় ছিল যে না, পাকিস্তানি আর্মি এরা পালাবে না। এদিকে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়ার পর এই কিছু রাজাকারদেরকে ধরে ফেলছে। ধরার পর এই কুমড়োডাঙ্গা বিলের একটা জায়গায় নিয়ে তাদেরকে হত্যা করা হয়। তারপর ওখানেই তাদেরকে মাটি চাপা দেওয়া হয়। এরপর থেকে কুমড়োডাঙ্গা বিলের ওই অংশটা বেশ ভয়ঙ্কর হয়ে যায়, এরকমটাই শোনা যায় আর কি। তো এই যে মুন্নাফ কবিরাজ, সে তো বিভিন্ন ধরনের রিচুয়াল করত, এই জিন রিলেটেড বিভিন্ন ধরনের সাধনা করত। এর আবার 4 জন শিষ্য ছিল। একজনের নামটা আসলে ওভাবে বলতে পারেন নাই, ভুট্টু ভাই। তো 3 জনের নাম বলতে পেরেছেন, জাহাঙ্গীর, বাবু, হানিফ। তো সাথে তার একজন ছিল। মোট 5 জন মিলে ওনারা নাকি ওই জায়গাতে যাবেন, ওই কুমড়াডাঙ্গা বিলের ওই জায়গাটাতে। তো মুন্নাফ কবিরাজ বলেছেন যে উনি একটা সাধনা করবেন, ওই কাজটা করার জন্যই ওইখানে যেতে হবে। আর এরাও আস্তে আস্তে শিখছিল মুন্নাফ কবিরাজের কাছ থেকে আর কি, তার শিষ্য হিসাবে। তো 4 শিষ্যকে নিয়ে রওনা দিয়েছেন রাতের বেলা ওই জায়গায় যাওয়ার জন্য। তো ঠিকঠাক মতো চলেও গেছেন, যাওয়ার সময় নাকি কোনো সমস্যা হয় নাই। আর ওইখানে বসে মুন্নাফ কবিরাজ সাধনা শুরু করছেন। সাধনার একটা পর্যায়ে এসে মুন্নাফ কবিরাজ বুঝতে পারেন যে তিনি যে সাধনাটা করছেন কোনো একটা জায়গা ভুল হয়ে গেছে, এখন উল্টো রিয়াকশন শুরু হয়ে গেছে। তখন মুন্নাফ কবিরাজ তার
ওই যে 3 জন না তো 4 জন, 4 জন শিষ্যকে বলছেন যে তোমরা তাড়াতাড়ি চলো, এক মুহূর্ত এখানে দেরি করা যাবে না, একটা ঝামেলা হয়ে গেছে, দেরি হলেই বিপদ। এই বলে 4 জন দ্রুত ওখান থেকে রওনা দেওয়া শুরু করেছেন। আর মুন্নাফ কবিরাজ বলেছেন কেউ কিন্তু পেছন দিকে তাকাবা না, খবরদার, তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি হয়ে যাবে, আর যদি পেছন দিকে না তাকাও তাহলে কোনো সমস্যা হবে না। এই বলে ওনারা রওনা দিয়েছেন। এখন হয়েছে কি, এই যে বাবু নাম যার, সে কি মনে করে যেন পেছন দিকে তাকাইছে। যখনই পিছন দিকে উনি তাকাইছেন, উনি দেখেন দূরে যে সমস্ত গাছপালাগুলো আছে, মনে হচ্ছে বিশাল আকৃতির একটা বাঘ এই গাছপালাগুলো ভেঙে চুরে প্রচণ্ড জোরে ছুটে আসছে তাদের দিকে। এই দৃশ্য দেখার সাথে সাথে এই বাবু তো প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়েছে যে ওরে আল্লাহ রে, আমি কি দেখলাম রে, এই বাঘ আসতেছে। তখন মুন্নাফ কবির বলছে, এই বাবু, তোমাকে না বলছিলাম, শুধু তোমাকে না, সবাই না বলছিলাম পেছন দিকে তাকাবা না, যা ঘটনা ঘটার তা তো ঘটায় ফেলছো, এখন দ্রুত হাঁটো, কিছুই আসতেছে না, সোজা হাঁটো। এদিকে এই বাবু যে ভয়টা পেয়েছেন, তার শরীরটা আস্তে আস্তে ভারী হতে শুরু করে। কুমড়াডাঙ্গা বিল পাড়ি দিয়ে একটা জায়গা আছে, এটাকে সোনাতলা বাজার বলে। ওই সোনাতলা বাজারে আসার পর ওই মুন্নাফ কবিরাজ বলে যে তোমরা 4 জন যে যার মতো বাড়িতে চলে যাও, আমি এখন ভ্যানে আমি বাড়িতে চলে যাচ্ছি। তখন এই বাবু বলে যে ওস্তাদ, আমি তো খুব ভয় পাইছি, আমি আসলে এখন একা একা বাড়ি যেতে পারবো না, আমার শরীরটা খুব ভারী হয়ে গেছে, আমার পা চলতেছে না, আমি হাঁটতেও পারবো না। তখন মুন্নাফ কবিরাজ বলেন যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, তোমরা 3 জন মিলে এই বাবুকে তার বাড়িতে পৌঁছে দাও, এরপর 3 জন বাড়িতে চলে যাও। ওস্তাদের কথা অনুযায়ী তারা 3 জন মিলে এই বাবুকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো পৌঁছে দেওয়ার ওই পথে আর কোনো সমস্যা হয়নি। তো যখন বাবুকে বাড়ি পর্যন্ত দিয়ে আসা হয়, বাবু বলেন যে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই, তোমরা তোমাদের মতো করে চলে যাও। তো বাড়ির উঠোনে গিয়ে এই বাবু তার ওয়াইফকে ডাকতেছেন। তো ডাকাডাকি করতেছেন, তার ওয়াইফ যেই না দরজা খুলছে, প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠছে তার ওয়াইফ। তো ওরে আল্লাহ রে, আমার মাথা ছিঁড়ে গেল রে, এরকম একটা চিৎকার দিয়ে উঠছেন। তার মানে হচ্ছে যে উনি দরজা খোলা মাত্রই এই বাবুর সাথে সাথে চলে আসা কোনো একটা অদৃশ্য সত্তা সঙ্গে সঙ্গে অ্যাটাক করেছে তার ওয়াইফের উপরে। সে তো ছটফট করতেছে, আমার মাথা ছিঁড়ে গেল, আমার মাথা ব্যথা, মানে এমন তীব্র মাথা ব্যথা, সে আধা ঘন্টা পর পর অজ্ঞান হয়, জ্ঞান ফেরে আবার অজ্ঞান হয়, এমন একটা অবস্থা। ওই রাত্রেই লোক মারফত ওই মুন্নাফ কবিরাজকে খবর দেওয়া হলেও উনি আসতে পারেন নাই। উনি জানান যে এই রাত্রে উনি কোনোভাবেই এখন আর বেরোতে পারবেন না, কোনো মতে রুগীকে যেন সকাল পর্যন্ত টেক কেয়ার করা হয়, উনি সকালবেলা আসবেন। উনি সকালবেলা আসেন, এসে দেখেন ওই একই অবস্থা বেগতিক। সে আধা ঘন্টা পর পর বা এরকম 45 মিনিট পর, 1 ঘন্টার মধ্যে একবার জ্ঞান ফেরে জ্ঞান হারায়, এমন একটা অবস্থা। আর মাঝে মাঝে সে ভয়ঙ্কর চেহারা ধারণ করে, তার চেহারা মনে হচ্ছে একদম কুচকুচে কালো হয়ে যাচ্ছে। সে কিন্তু ফর্সা মহিলা, কিন্তু তার চেহারা কুচকুচে কালো হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর চেহারা হয়ে যাচ্ছে, আবার স্বাভাবিক হয়ে যাচ্ছে। এটা কিন্তু সবাই দেখছিলেন। তখন মুন্নাফ কবিরাজ সে কি করে, সে এই বাবুর ওয়াইফের উপর জিনকে হাজির করে। হাজির করার পর সে বলছে, এই মহিলাকে কেন অ্যাটাক করলি, এ কি করছিল? তখন নাকি ওই মহিলার উপর ভর করা ওই জিনটা বলছিল যে তোরা আমাদেরকে এত জ্বালাতন করছিস, এতদিন কিছুই বলি নাই, আমরা কি তোদের কাছে আসতে গেছি নাকি তোরা আমাদের কাছে এসে আমাদেরকে জ্বালাতন করছিস? তোরা তো আমাদেরকে ডেকে নিয়ে আসছিস রে। ও পেছন দিকে তাকাইছে, ওকে ধরে ফেলছি, আর ও বাসায় ঢুকছে, এরপরে ওর থেকে ওর বউরে ধরছি, এখন তো আর ছাড়বো না। তোরা আমাদেরকে যে পরিমাণ উৎপাত করছিস, এখন আমাদের উৎপাত করার সময় শুরু হয়েছে। তখন মুন্নাফ কবিরাজ বলে যে আমরা অপরাধ করে থাকলে আমরা বুঝবো, কিন্তু এই মহিলা তো কোনো অপরাধ করে নাই, ওকে ছাড়, তা না হলে কিন্তু আমি আমার পদ্ধতি অবলম্বন করব। তখন নাকি ওই জিন বলে, তোরা যে কি পারবি তা আমার জানা আছে, তোরা ওই বিলের মধ্যে সাধনা করতে গিয়ে নিজেরাই ভুল করে ফেলছিস, আবার আমাদেরকে শোনাচ্ছিস যে অনেক কিছু করবি। ঠিক আছে, যা এই মহিলারা ছেড়ে দেব, কিন্তু আর একটারে তো ধরবো, সেটারে কি করবি? মহিলারা ছাড়বো, তবে এই বাড়ির কোনো একটা ক্ষতি করে দিয়ে যাব। এই বলার সাথে সাথে নাকি ওই মহিলার শরীরে একটা ঝাঁকি অনুভূত হয়। এর 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে ছাগলের একটা তীব্র আর্তনাদ তারা শোনেন। ওই বাড়িতে একটা বেশ বড় সড়ো টাইপের একটা ছাগল ছিল।
তখন লোকজন দৌড়ে যায়, দৌড়ে ওই ছাগলের কাছে গিয়ে দেখে ছাগলটা মৃত অবস্থায় পড়ে আছে, আর ঘাটটা ভাঙা। তার মানে হচ্ছে ওই ছাগলটাকে মেরে দিয়ে চলে গেছে। এরপরে সমস্যা শুরু হয়ে যায় এই হানিফের। ওই রাত্রে হানিফ কোনো একটা জায়গায় গিয়েছিল, ফেরার পথে সে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর অবয়ব দেখেছিল, এটা দেখেও ভয় পেয়েছে। আর ওই রাত থেকেই ওর শরীরে বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়ে গেছে, তার উপর জিনের উপদ্রব শুরু হয়ে গেছে। এই যে 2007 সালে ঘটনাটা ঘটলো, এখন 2026, এই 2026 সালে এসেও এই হানিফ স্বাভাবিক হয়নি। সে পাগল না হলেও জিনের উপদ্রব তার উপর এখনও রয়েছে, এখনও তাকে মারধর করে, বিভিন্ন হুজুরের কাছে যায়, তাবিজ নেয়, ঝাড়ফুঁক নেয়, এটা নেয় সেটা নেয়। অল্প কয়েকদিন ভালো থাকে, আবার সমস্যা শুরু হয়। এই হানিফ এখনও এই সমস্যার মধ্যেই আছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে দুজন ব্যক্তিকে পেলাম। এক হচ্ছেন আমজাদ ভাই, যিনি অনেকটা পাগলই হয়ে গেছেন, আর হচ্ছে হানিফ, যিনি স্বাভাবিক জীবনে আর ফিরতে পারছেন না। আমরা এই দুইজনের জন্যই দোয়া করব। বিশেষ করে আমজাদ ভাই, উনি ভুল করে একটা কাজ করে ফেলেছেন, আল্লাহ তাআলা তাকে শেফা দান করুন। আর হানিফ মূলত এই মুন্নাফ কবিরাজের সাথে এই জাদুটোনা শিখতে গিয়ে এই বিপদে। রতনদের বাসা মিরপুরের কোনো একটা জায়গায়, স্পেসিফিক লোকেশন সে বলবে না। বেশ অনেক আগের ঘটনা, 80-র দশকে। রতনের চাচার সাথে একটা ঘটনা ঘটেছিল, সেটি তিনি শেয়ার করেছেন। আমি চলে যাচ্ছি রতনের সেই ঘটনায়, এবং আমি আমার মতো করে শেয়ার করছি। 80-র দশকের ঘটনা। রতনরা যেই জায়গাটাতে থাকতো মিরপুরের, সেটা তাদের নিজেদের বাসা। তবে জায়গাটা তখন অনেকটাই ন্যাচারাল এনভায়রনমেন্ট ছিল, মানে মিরপুরের ওই অঞ্চলটা তখনও অতটা ডেভেলপ করেনি। তাদের বাসার সামনের যে জায়গাটা, সেটা একটা ছোট্ট রাস্তা ছিল, একদম চিকন রাস্তা, এবং সেখানে তখনও পাকা হয়নি, ওটা মাটির রাস্তা, পায়ে চলা রাস্তা, এবং সেখানে আসতে হতো। একটা সময় কিছুটা অংশ ইট বিছানো রাস্তা ছিল, তো সেই ইট বিছানো রাস্তাটা আবার একেবারে শেষের দিকে, যেখান থেকে ওখানকার যে মূল রাস্তা সেখানে উঠতে হতো। সেই মূল রাস্তাটাও বেশ বড় না, সেটা একটা চিকন রাস্তা, সেটা চলে গেছে একেবারে মেইন রাস্তার দিকে। এবং সেই রাস্তা অনেকাংশেই নিচু হয়ে গেছে, অনেক জায়গায় ঢালের মতো আবার উঠেছে, এরকম মানে বর্তমানের সাথে কোনোই মিল নাই ওই জায়গার। তো খুবই অনেক অবস্থা খারাপ ছিল রাস্তার, ভাঙাচোরা একটা অবস্থা। আর তাদের বাসার সামনে একটা মাটির রাস্তা, তার থেকে একটু দূরে গেলে একটা খাল আছে, একেবারেই ন্যাচারাল এনভায়রনমেন্ট। এবং রাতের বেলা এখানে কোনো ল্যাম্প পোস্ট চলতো না, তাদের বাসার কাছে কোনো ল্যাম্প পোস্ট ছিল না। বেশ অনেক দূরে, তাদের বাসা থেকে হেঁটে গেলে অনেক দূরে একটা ল্যাম্প পোস্ট ছিল, সেটার আলো এই মাথা ওই মাথা দুই মাথা অনেক দূর পর্যন্ত কভার করতো। আর তখনকার ল্যাম্প পোস্ট বুঝতেই পারছেন, নিয়ন লাইট। আর তাদের ঘরটা ছিল তখন পাকা ঘর, টিনের চাল দেয়া। তাদের ওখানে 4টা রুম ছিল পরপর, একটার পর একটা 4টা রুম, এবং এই 4টা রুমে ঢোকার জন্য সবগুলো দরজা ইন্টারকানেক্টেড। আর মাঝখানের যে দরজাটা, সেটা দিয়ে তারা বের হতো, সেটা তাদের অনেকটা ড্রয়িং রুমের মতো, সেখানে তারা বসতো, সোফা টোফা ছিল আর কি। তো এই ছিল তাদের বাসার বিন্যাস। তাদের বাসার চারপাশে বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, বাসার মধ্যে ঘরের তাদের যে উঠোনের মাঝখানে একটা বড় আম গাছ ছিল, বেশ বড় আম গাছ। সেই গাছে ভালো আম হতো, এবং এই গাছটা নাকি অনেকদিন আগে থেকে ছিল। তার বাবা যখন এখানে জায়গা কেনে, তখনই নাকি আম গাছটা ছিল। তো এই হচ্ছে অবস্থা। তাদের বাসা থেকে বেরোলে ডানে বামে গেলে, ডানের যে অংশটা, সেখানে কেউ থাকতো না, সেই জায়গাটা বাউন্ডারি ওয়াল করা, এবং সেখানে বেশ কচুরি বানা টাইপের ডোবা হয়ে গেছিল। তারপরেও তার পরের জায়গাটাও এরকম খালি। তো মোটামুটি অনেকগুলো খালি প্লট ডানে বামে পেছনে, এবং বেশ দূরে গিয়ে একটা খাল চলে গেছে। এরকম বৃষ্টি হলে পানি জমে যেত, বাসার সামনেও পানি জমে যেত, এবং বেশ দূর পর্যন্ত ওই যে ইট বিছানো রাস্তা, ওইখানে পানি ওই পর্যন্ত পানি থাকতো, প্রায় হাঁটুর নিচ পর্যন্ত পানি হয়ে যেত যখন ঢালাও বর্ষণ হতো। আর তাদের যে ওই যে মূল সড়ক যেখান দিয়ে যাওয়া আসা করে, সেটাও কিন্তু পানি ভরে যেত বৃষ্টি হলে। তো এগুলো বলার কারণ হচ্ছে ঘটনার সাথে এগুলো সব সম্পর্কিত। ঘটনাটা আপনাদের বুঝতে সুবিধা হবে যদি এগুলো এক্সপ্লেইন করে নেই। রতনদের এলাকাটা আসলে এরকম ছিল যে বেশ বড় একটা জায়গায় ধরা চলে, সেই জায়গায় অল্প সংখ্যক মানুষ, মানুষ এতই কম যে এক একটা পরিবারকে এক একটা পরিবার চিনত, এবং তাদের মধ্যে ইন্টারাকশন হতো, কথাবার্তা হতো, দেখা সাক্ষাৎ হতো, বিকালে যখন হাঁটা চলা করতো। ন্যাচারাল এনভায়রনমেন্ট যেহেতু বেশ ভালো লাগতো। অতটুকু এলাকার মধ্যেই, অতটুকু নেইবারহুডের মধ্যে জাস্ট মানুষ তাদের যে ওই ইগুলো রাখছিল, জায়গাগুলো রাখছিল, সেই জায়গায় কয়েকটা পুকুর ছিল, এবং সেই পুকুরগুলো জাস্ট ন্যাচারাল পন্ডের মতো। যেহেতু ওই জায়গাটা ফেলে রাখা হয়েছিল এবং মাটি তুলে আরেক জায়গায় ভরা হয়েছে, এর জন্য জায়গাটা তখন একেবারে গভীর পুকুরের মতো হয়ে গেছিল, এবং সেখানে মাছও থাকতো।
তো এর ফলে যেটা ছিল, তাদের এলাকা বেশ হন্টেড ছিল, মানুষজন ভয় পেত হাঁটাচলা করতে। বিশেষ করে রতনদের বাসা থেকে বেরিয়ে বাঁয়ে গেলে অনেক দূর পর্যন্ত বাতি নাই, বলছি ল্যাম্পোস্ট নাই, অনেক দূর পর্যন্ত হেঁটে ডানে মোড় নিতে হতো। ডানে যে মোড় নিত সেই রাস্তাটা অনেক লম্বা, এবং সেই রাস্তার মাঝখানে এরকম একটা ডোবার মতো আছে, ডোবার পাশে একটা এরকম প্লট ছিল খালি। সেই জায়গায় একজন কেয়ারটেকার থাকতো, আবার থাকতো না, জায়গাটা পড়ে থাকতো। তো ওইখানে নাকি বড় একটা তেঁতুল গাছ ছিল। তো সবাই বলতো যে এই তেঁতুল গাছটা খারাপ। মানুষ নাকি অনেক কিছু দেখছে, রাত্রেবেলা মানুষ ওখানে মানে যাওয়া আসা করার সময় অনেক কিছু দেখছে, মানে বেশ ভয়ের জায়গাটা। কারণ এইখানে মানে বেশ অনেকটা নীরব থাকতো এই জায়গাটা, এবং রাস্তার এই মোড় থেকে ওই মোড় পর্যন্ত যে মানে দূরত্ব, এর মাঝখানে কিন্তু ওই কর্নারে প্লটটা ছাড়া এই পাশে আর কিছুই নাই, ঘর বাড়ি নাই, শুধু ফাঁকা জায়গা। এইসব জায়গা মানুষজন কিনে রাখছে, এখানে পরবর্তীতে মানুষ বাড়িঘর করবে। খুব কম সংখ্যক মানুষ এসে উঠছে এখানে। তো যাই হোক, এই হচ্ছে রতনদের পুরো এলাকাটা। তো রতনের কাছে বেশ ভালোই লাগতো। সে তখন একদমই ছোট, একদম মানে কিন্ডারগার্টেন লেভেল পার করে আসছে, ক্লাস 1-এ পড়ে এরকম আর কি। তো সে তখন তাদের উঠানে খেলা করে, বের হয়, রাস্তা দিয়ে হাঁটে, বেশ বেশ আনন্দ ফুর্তি করে। এবং যে বললাম যে মানুষজন অনেক কম, মানুষের সাথে মানুষের ইন্টারাকশন হয়, তো সবাই সবাইকে চেনে। রতন খুব এনজয় করতো। আর তার কাছে সবচেয়ে মানে ভালো লাগতো তার চাচারা যখন আসতো বেড়াতে, তখন বেশ ভালো লাগতো, গ্রাম থেকে আসতো চাচারা। তো এরকম এক বর্ষাকালে, তখন বেশ বর্ষার সময় মোটামুটি ভালোই বৃষ্টি হয় সব সময়। রতনের ছোট চাচা আসলো। রতনের খুব প্রিয় হচ্ছে তার ছোট চাচা, কারণ তিনি যখনই আসেন রতনের জন্য বিভিন্ন জিনিস নিয়ে আসেন গ্রাম থেকে। আর রতন খুব পছন্দ করে এটা, এবং তার দাদিও জিনিসপত্র পাঠিয়ে দেয়। তো ছোট চাচা আসাতে রতন তো খুব খুশি। ছোট চাচা তার জন্য অনেক কিছু নিয়ে আসছে, নাড়ু, তারপরে আর অনেক কিছু বানায় নিয়ে আসছে সেখান থেকে, মানে গ্রাম থেকে নিয়ে আসছে, তার দাদি বানায় দিছে। রতন খুব মজা। আর তার উপরে বোনাস হচ্ছে ছোট চাচা গল্প বলে, বিভিন্ন রকমের গল্প, ভূতের গল্প, আরো অনেক গল্প, এবং এগুলো তার কাছে খুব ভালো লাগতো। তো ছোট চাচা আসছে বাসায়, তখন বিকাল হয়ে গেছে, এবং আসার পর রতনের বাবা মাও খুশি। রতনের বাবাও খুব পছন্দ করে তার ছোট ভাইকে। তিনিও গল্প গুজব করলেন তার ছোট ভাইয়ের সাথে। রতন তো চাচার সাথেই আছে। তো তার রতনের মা জিজ্ঞেস করলো তার চাচাকে যে কি খাবি। তিনি তুই করে বলতেন, তো বললো যে ভাবি খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি, ইলিশ মাছ ভাজি। তো ইলিশ মাছ তো নাই, ইলিশ মাছ তো নাই, খিচুড়ি করা যায়, বাসায় তো ইলিশ মাছ নাই। আর তখনকার সময় আসলে রেফ্রিজারেটরও থাকতো না সব বাসায়। তো রতনের চাচা বললেন, ইলিশ মাছ নাই, কোনো সমস্যা নাই, আমি যাইতেছি বাজারে। তো আমি যাচ্ছি বাজারে যে বলছে, রতনের বাবা বললো, না না না, তুই থাক, আমি যাবো, অসুবিধা নাই। এর মধ্যে কিন্তু আকাশে মানে মেঘ গুড় করতেছে। তো এই পরিবেশ দেখেই আসলে রতনের চাচা ইলিশ মাছ ভাজি খেতে চাইছেন আর খিচুড়ি। তো রতন বলতেছে আমি চাচার সাথে যাব, আর তার বাবা বলতেছে না, তোর যাওয়ার দরকার নাই, আর তুমি তো যাবাই না, আমি যাচ্ছি। তো রতনের বাবা বের হওয়ার প্রিপারেশন নিচ্ছেন। তো তার ছোট ভাই যে তার মানে রতনের বাবাকে ধরে ফেললো, বললো, দাদা না, তুমি বের হও না, আমি যাব, আমার এমনিও একটু যাইতে হবে বাজারের দিকে, একটু ঘুরবো, দেখবো, আমি তো অনেকদিন পর আসলাম, তা আমি একটু যাই, এমনিও যাই, থাকো। আর রতন যাওয়ার তো প্রশ্নই আসে না, এই যে বৃষ্টি আসতেছে। রতনকে বুঝাইলো যে না, তুমি যাও না, চাচু চলে আসবে একটু পরেই। তো রতনের একটু মন খারাপ, সে চাইছিল চাচার সাথে বেরোবে, এবং চাচার সাথে বেরোলে চাচা দেখা যায় চকলেটগুলো কিনে দেয় আর কি রাস্তায়। তো চাচা বের হয়ে গেল। রতন দেখলো যে তার চাচা চলে গেছে, এবং তার চাচা একটা ছাতি নিয়ে বের হয়েছে। তার চাচা বের হয়ে গেছে, তার একটু পরেই, মানে হয়তো 10 মিনিট পরেই হঠাৎ করে ঝুম বৃষ্টি নামলো। সেই বৃষ্টির সাথে কড়কড় শব্দে বাজ পড়তেছে, আর যে সে কি বর্ষণ আর বাতাস, মানে রতনদের টিনের চালের মধ্যে তারা বুঝতে পারতেছে ঝমঝম করে উঠতেছে। হঠাৎ করে তাকায় দেখতেছে রতন, তাদের যে জানালা আছে, জানালার পাশ দিয়ে তাকায় দেখতেছে যে তাদের আম গাছের যে ডালপালা এরকম বেঁকে যাচ্ছে বারবার। আম গাছটা বেশ উঁচু ছিল, বেঁকে যাচ্ছে, এবং এটা অনেক পুরনো গাছ দেখে অনেক বড়, মানে বেশ সার গাছ আর কি যেটাকে বলে। তো রতনের কাছে বেশ ভালো লাগতো এরকম, যখন নাকি মানে বেলা শেষে সন্ধ্যার দিকে বৃষ্টি আসতো, সে তাকায় দেখতো জানলা দিয়ে, তার কাছে বেশ লাগতো। সে দেখতেছে যে বৃষ্টি পড়তেছে, পড়ে তাদের যে উঠানের মধ্যে দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, এবং পানির মধ্যে ফোঁটা উঠতেছে। সে বুঝতে পারছে যে এই পানি উঠে যাবে তাদের যে বাড়ি ঘরের, মানে একেবারে যে পর্যন্ত আর কি, টো পর্যন্ত, ঘরের লেভেলের একটু নিচে চলে যায় পানি যখন বেশি পানি উঠে। আর এমনি পানি উঠলে দেখা যাচ্ছে মোটামুটি পায়ের পাতা ভিজে আর কিরকম একটা অবস্থা। তো রতনের কাছে বেশ ভালো লাগতেছে, তাকায় দেখতেছে। সে বসে বসে নৌকা বানাচ্ছে যে সে পানিতে ছাড়বে যদি বৃষ্টি একটু কমে যায়, আর চাচায়ের মধ্যে কিভাবে আসবে এটা চিন্তা করতেছে। রতনের বাবাও বলতেছে রতনের আম্মাকে যে, রতনের আম্মা, জসিম যে গেল, রতনের চাচার নাম ছিল জসিম, বললো জসিম যে গেল, ও কেমনে গেল, এখন কোথায় আছে, কি অবস্থা, আমি তো চিন্তায় পড়ে গেলাম। কারণ ওই মেন রাস্তায় তো পানি উঠে, বাজারে যাওয়ার যে রাস্তা ওইটার মধ্যে পানি উঠে যায় বেশ, মানে ওইটা একটা ঢালের মতো ছিল, বেশ ঢালের মতো। তো ওইখানে বেশ পানি উঠে যায়, ওইটা সে কিভাবে কি যাবে, তো খুব টেনশনে পড়ে গেল। এমনও হয়েছিল তাদের ওখানে একবার বেশ বৃষ্টি হওয়ার পর ওই ঢালের মধ্যে তাদেরকে নৌকা নিয়ে চলতে হয়েছিল, মানে একটা নৌকা ওই ঢালের অংশটা পার করে দেয়,
মানে এরকম এরকম পানি উঠে গেছিল ওই জায়গাটা। যাই হোক, বর্তমানে সেখানে পুরাই রাস্তা, পাকা রাস্তা। এনিওয়ে, তো ওরকম একটা অবস্থা। তো রতনের আব্বা খুব চিন্তিত রতনের চাচাকে নিয়ে, যে তার কি হলো, সে তো বেরিয়েছে, এখন তো পৌঁছাইতে পারেনি, তিনি ভালোই জানেন। যাই হোক, চিন্তা করতে করতে তিনি কাজ করতেছেন, তার খাতা কলম কাগজ নিয়ে তিনি কিছু লিখতেছেন। রতন দেখতেছে তার বাবাকে, আর রতনের আম্মা রান্না করতেছে, খিচুড়ি রান্নার প্রিপারেশন নিচ্ছে। তিনি চুলায় চড়াইছেন জিনিসপত্র, একটা ঘ্রাণ আসতেছে, রতনে খুব ভালো লাগতেছে, ঘি দিয়ে চাল ডাল ভাজার মতো একটা ঘ্রাণ, খুব ভালো লাগতেছে রতনের কাছে। যাই হোক, এর মধ্যে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার হয়ে গেছে। রতনের কাছে একটু অস্বস্তি লাগলো, কারণ সে একা বসা ছিল, একটু ভয় লাগা শুরু করলো। রতনের আব্বা ওখান থেকে বললো যে, এই মোমবাতি থাকলে দিয়ে যাও রতনের আম্মাকে। তো রতনের আম্মা মোমবাতি নিয়ে আসলো, দেখলো যে তার বাবার কাছে দিয়ে আসলো একটা মোমবাতি আর একটা হারিকেন রতনের কাছে দিয়ে গেল এখানে। এই হালকা আলো, আর তিনি চলে গেছেন কিচেনে, আবার রান্না বাড়া হচ্ছে। আর রতন চুপচাপ সোফায় বসে সে তাকায় আছে জানলার দিকে, জানলাটা হালকা খোলা, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছে, এরকম একটা অবস্থা। তো বেশ অনেকক্ষণ চলে গেছে, মানে অনেক সময় পার হয়ে গেছে। রতনের আব্বা ওই রুম থেকে চলে আসলেন, এসে রতনকে নিয়ে বসলেন, বললেন যে ইলেকট্রিসিটি তখন আসলো না, আজকে মনে হয় বেশ অনেকক্ষণ থাকবে না, কি করবা, তোমার চাচারে নিয়ে তো চিন্তা হইতেছে, আমি বেরোবো নাকি চিন্তা করতেছি। একটু পর রতনের আম্মাও চলে আসছে, এসে বললো যে আসলে চিন্তা হচ্ছে জসিমরে নিয়ে, কি হলো। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে, বেশ ঘ্রাণ ছুটছে ঘরের ভেতরে। রতনের আম্মা বলছে, রান্না তো আমারও হয়ে গেল, আর ছেলেটা কি হলো এই বৃষ্টির মধ্যে, তুমি কি খবর নিবা? রতনের আব্বাকে বলতেছে। তো রতনের আব্বা বলতেছে, আচ্ছা দেখি, চিন্তা করতেছি যে মানে কি হয়। তো তিনি উঠছেন, তিনি বেরোবেন ঘরের মধ্যে। তো এই সময় তাদের দরজার মধ্যে নক হলো, খুব অস্থির নক, মানে তখনকার এরকম বাসার দরজা কিন্তু এক পাল্লার ছিল না, এটা 2 পাল্লার দরজা ছিল। তো মানে এগুলা নক করলে বেশ মানে ঝাঁকি লাগতো দরজায়, তো ঘ্যাট 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 করে নক হয়েছে। তো নক হওয়ার পর সাথে সাথে রতনের আব্বা বললো, কে কে কে, কোনো উত্তর দিচ্ছে না, ঘ্যাট 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 আবার নক করতেছে, মানে খুব গায়ের জোরে কেউ নক করতেছে। তো রতনের আম্মা একটু ভয় পাইছে, সে বলছে কে, বলে আরে চুপ থাকো, জসিমই হইতে পারে। তিনি তাড়াতাড়ি গেলেন, রতনের আব্বা যে দরজার যে মাঝখানের কাঠ দিয়ে লাগায় রাখতো সেটা সরায় ফেললেন, সরায় ছিটকিনি নামাইলেন। ছিটকে নামানোর পর দেখলো দরজা ধাক্কা দিয়ে, এরকম মানে দ্রুত ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকলো। মনে হলো যে মানে একটা বাতাসের মতো, কিন্তু তিনি তাকায় বুঝতে পারলেন অন্ধকারে বাইরের যে হালকা আলো আধারি এটার মধ্যে আর এই যে বৃষ্টির একটা ছাঁট আসছে, সেটা তিনি বুঝতে পারেন নাই। তারপরে বুঝলেন তার ভাই জসিম ঢুকছে ঘরের ভেতরে, এবং তার হাতে একটা ব্যাগ, আর হাতে মনে হয় কিছু একটা ধরা। সে ব্যাগটাকে একদিকে ছুঁড়ে ফেলে দৌড় দিল। খুব অবাক হয়ে গেলেন রতন আব্বা, কি ব্যাপার, মানে জসিম এরকম দৌড় দিল কেন ঘরের মধ্যে? কই দৌড় দিল কোথায়? ওই পাশে যে তার রান্নাঘরটা, যেদিকে মানে ঘরের এই তাদের যে 4টা ঘর তার পাশেই কিন্তু ওদিকে রান্নাঘর। তো রান্নাঘরের দিকে মানে রান্নাঘরের এক পাশেই তাদের গোসলখানা, বাথরুম, এগুলো আর কি। তো তখন সব মানে এরকম থাকতো, এইভাবেই থাকতো বাড়িগুলো। তো ওদিকে দৌড় দিছে রতনের চাচা। তো তার আব্বা অবাক হয়ে গেল যে কি ব্যাপার, জসিম ওদিকে দৌড় দিল। এই জসিম, তিনি বলে, এই জসিম কি হয়েছে তোর, এই কি হয়েছে? কোনো উত্তর নাই তার, ওই একদম রান্নাঘরের দিকে যে চুপচাপ, শব্দ নাই কোনো। তো রতন আব্বা বললো, কি ব্যাপার, ওরকম দৌড়িস, ওর কি মানে বাথরুমে যেতে হবে বা কিছু? তো ব্যাগটাকে এবার ছুড়ে ফেলে এইভাবে, মানে ও তো এরকম না, এরকম আচরণ করলো কেন? তো ঘরে কিন্তু বাতাস ঢুকতেছে, দরজাটা কাঁপতেছে, দেখতেছে বৃষ্টি কিন্তু তখনও পড়তেছে, দরজাটা এরকম খোলা বাতাসে। তখন আব্বা একটু মানে হয়ে গেছে, হতবিহ্বল হয়ে গেছে এরকম ব্যাপারে। তো তারপর বললেন, দেখো তো কি ব্যাপার। তো বলে তিনি হারিকেন দিলেন, তার রতন আম্মাকে বলছে দেখো তো কি ব্যাপার, কিন্তু তারপর নিজে হারিকেন নিছে, নিয়ে হাঁটা দিলেন, কারণ একটু মানে অবাক, তিনি ভেবাচাকা খাইছেন, কি ব্যাপার। হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে তিনি পাশের রুম ক্রস করে, মানে তাদের 2টা বেডরুমটা ক্রস করে ওই পাশে গেলেন, যে দেখতেছেন যে রান্নাঘরটা আলো মানলেন, রান্নাঘরে কেউ নাই, রান্নাঘর একদম নীরব। তিনি মাথা ঘুরায় পিছনে শুনতেছেন, তাদের রান্নাঘরের পেছনেই হচ্ছে গোসলখানাটা। তো মানে মাঝখানে একটু জায়গা, একটা স্টোর রুমের মতো, তারপর পেছনে গোসলখানা। গোসলখানার ওদিক থেকে শব্দ আসতেছে, গোসলখানার ভেতরে কিন্তু তাদের বাথরুম একদম কর্নারে, ওখানেই মানে দরজা দিয়ে আলাদা করা পার্টিশন। তো ওখান থেকে শব্দ আসতেছে কেমন জানি একটা, মানে একটা পুরুষ কণ্ঠ যদি মানে গলার ভেতর থেকে সাউন্ড করে যেরকম হয়, মানে ঢেক তুললে যেরকম, আবার কেমন একটা হাসির শব্দ, এটাও মানে অদ্ভুত হাসি, চাপা হাসি, মানে কোনো মানুষ যদি ভেতর থেকে হাসে সেই হাসি মানে বেশ ভয়ঙ্করভাবে লাস্টে খক খক করে শেষ হচ্ছে। আবার মনে হচ্ছে গলা চিকন করে কেউ কথা বলতেছে তার পেছনে। রতনের আব্বার সারা শরীরে রোম দাঁড়ায় গেছে। রতন কিন্তু তার মার সাথে গায়ে সেটে দূর থেকে দেখতেছে সিনটা, এবং সেও এই শব্দগুলো শুনতে পাচ্ছে। কেমন জানি একটা শব্দ, এই মনে হচ্ছে যে একটা মানুষ নিজের সাথে নিজে কথা বলতেছে, মানে আবার উত্তর দিচ্ছে, এবং যে প্রশ্ন করতেছে সে একটু মোটা স্বরে, আবার যে উত্তর দিচ্ছে সে একটু নিজের গলাটাকে চিকন করে চেপে। তো এই পর্যায়ে রতনের আব্বা আস্তে আস্তে হারিকেন নিয়ে গেল
সেই গোসলখানা, মানে তাদের যে শাওয়ার গোসলখানা যেখানে গোসল করে সেই জায়গায় হালকা আস্তে করে উকি দিল হারিকেনটা নিয়ে। তিনি দেখতেছেন তাদের যে বাথরুমের দরজাটা সেটার সামনে একটা সিঁড়ি আছে, দুটো সিঁড়ির উপরে বসে আছে তার ভাই জসিম বসে আছেন, এবং তার হাতে সেই ইলিশ মাছ একটা ধরা, মোটামুটি ভালোই বড় সাইজের একটা ইলিশ মাছ ধরা, এবং সেই ইলিশ মাছের দিকে তাকিয়ে কি বলতেছে নিজে গলার ভেতর থেকে, আবার জিভ বের করে ইলিশ মাছটা চাটতেছে, সেই বড় ইলিশ মাছটাকে। সে যখন নাকি ওখানে হ্যারিকেন নিয়ে ঢুকছে, ফট করে তার দিকে তার ভাই তাকালো, মনে হলো উদ্ভ্রান্তের মতো দৃষ্টি, চোখ দুইটা একদম লালচে, একদম মনে হচ্ছে কচলায় লাল বানায় ফেলছে এরকম। তার দিকে তাকায় বলছে, তোরা ইলিশ মাছ খাবি, এমন করে চেহারা করে বলছে, সেটা তিনি কল্পনা করে, তাকে এরকম অসম্মান করার প্রশ্নই আসে না তার ছোট ভাইয়ের, তাকে দাদা দাদা করে বলে, অনেক সম্মান করে। তো ইলিশ মাছ খাবি এমন করে বলছে, তিনি তার বুকের ভেতর ধক করে উঠছে। তারপর হ্যাঁ করে ইলিশ মাছটা নিয়ে তার ভাই ওখান থেকে লাফ দিয়ে দৌড় দিল। তো রতনের বাবা সরে যাচ্ছিল, কিন্তু তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল এক সাইডে, তিনি পড়ে গেলেন হারিকেন নিয়ে। তারপর দেখলেন হুড়মুড় করে তার ভাই বের হয়ে গেল, রতনের মা তাড়াতাড়ি রতনকে নিয়ে সাইডে সরে গেছে, দেখতে দৌড় দিয়ে বের হয়ে যে তাদের যে মূল দরজা দিয়ে বের হয়ে গেছে আবার। তো রতনের বাবা তাড়াতাড়ি পড়িমড়ি করে উঠে, ওই হারিকেন কিন্তু পড়ে গেছিল, নেভে নাই তখনও, তিনি হারিকেন নিয়ে আবার দৌড় দিলেন। দৌড় দিয়ে দরজার কাছে যে দেখতেছে তার ভাই, এতটুক সময় তিনি আস্তে আস্তে দৌড় দিয়ে ওইখানকার তাদের যে আম গাছটা ছিল উঠানে মাঝখানে, সেই আম গাছের প্রায় অর্ধেক উঠে গেছে, টিকটিকির মতো, টিকটিকি যেভাবে ওঠে ওইভাবে করে উঠে গেছে, এবং উঠতে উঠতে আম গাছের একেবারে মগ ডালের কাছে উঠে গেল, একেবারে মগ ডাল, যেখানে কোনোভাবে স্বাভাবিকভাবে একটা মানুষের ওঠা সম্ভব না সেরকম ভাবে উঠে গেছে। এবং আকাশের আলো বা বিজলি চমকাচ্ছে তো মাঝে মাঝে, এর মধ্যে দেখা যাচ্ছে আর কি। সে মনে হলো যে একটা টিকটিকি যেভাবে উঠে যায় সেইভাবে করে একদম মগ ডালের কাছে, যে কোনো একটা ডালে তার ভাই উঠে গেছে। এবং খুব আশ্চর্যজনক ব্যাপার, যে ইলিশ মাছটাকে কামড়ায় ধরে রাখছে, দাঁতে কামড়ায় ধরে রাখছে, মগ ডালে উঠে গেছে, এবং বাতাসে এরকম দুলতেছে বিপজ্জনক ভাবে যে পড়ে যাবে এরকম। আর ওইখানে উঠে সে এক হাত দিয়ে ডালটাকে মশলায় ধরছে, পেঁচায় ধরছে, এক হাত দিয়ে মাছটাকে নিয়ে শব্দ করতেছে, হাসতেছে ওইখান থেকে। খুবই ভয়ানক একটা সিন। রতনের বাবা শুধু বলল তার মাকে যে রতনের চোখ ঢেকে রাখা, সরাও ওখান থেকে। রতনের মা চোখ ঢেকে সরাইছে, তিনি ভয়ে দোয়া পড়তেছেন, তাড়াতাড়ি মাথায় আরো কাপড় বেশি করে টেনে তিনি কাঁপতেছেন আর দোয়া পড়তেছেন রতনের মা। রতন বুঝতেছে তার মা কাঁপতেছে। রতনের বাবা কিছুক্ষণ চিন্তা করলেন, কিন্তু নিজের ভাই তার বের হইতে হবে, তিনি তাড়াতাড়ি হ্যারিকেনটা নিয়ে দৌড় দিয়ে চলে গেলেন উঠানে। বৃষ্টির মধ্যে তিনি ভিজে গেছেন বেরোতে বেরোতে। রতনের মা দেখতে, রতনের মা জোরে জোরে দোয়া পড়তেছে, রতনের বাবাও দোয়া পড়তে পড়তে গেছে ওখানে। তারা বুঝছে জিনিসটা খারাপ কিছু। গাছের নিচে যে তার ভাই বলতেছে, রতনের বাবা বলতেছে, এই তুই নিচে নাম তাড়াতাড়ি। আর সে হাসতেছে আর আজে বাজে কথা বলতেছে, আজে বাজে গালি দিতেছে রতনের বাবাকে। রতনের বাবা এখান থেকে অনেক জোরে জোরে বললো নাম, বলে দোয়া পড়তেছেন। তিনি যা পারেন, তিনি মোটামুটি ইবাদত বন্দি করতেন, দোয়া পড়তেছেন, দেখতেছেন না নামতেছে না, এবং তিনি যত দোয়া পড়েন তাকে তার ভাই ততই বকাঝকা করতেছে, উপর থেকে গালি দিচ্ছে। এবং তার হাতে ইলিশ মাছটা ধরা, এক পর্যায়ে দেখলো যে সেটাকে কামড়ায় খুবড়ায় অনেকখানি অংশ কাঁচা নিয়ে ফেলে সেই মাছটাকে ছুঁড়ে মারলো রতনের বাবার দিকে। রতনের বাবা সরে গেল, যে মাছটা থাপাস করে পড়লো তাদের উঠানে। তখন রতনের বাবা নিজে দৌড়ে যে আম গাছে ওঠা শুরু করলো, দেখলো আম গাছে উঠতেছেন রতনের বাবা, এবং সে মনে হলো আরো উপরে ওঠা শুরু করলো, এবং তার ওঠাটা একদম লিকলিকা, এটা রতনের নিজের চোখে দেখা, মনে হচ্ছে যেভাবে টিকটিকি উঠে যায় সেভাবে উঠে যাচ্ছে সে আরো বিপজ্জনক ডালের দিকে। রতনের বাবা আবার বলতেছেন উঠিস না উঠিস না, দোয়া পড়তেছেন, আর সে হাসতেছে পেছন দিকে তার চাচা, আর আরো উঠে যাচ্ছে। একবার একেবারে পাতলা একটা ডালের মধ্যে উঠে সেটা ভেঙে কড়াত করে তার চাচা একদম ডাল সহ নিচে পড়লেন। তো রতনের বাবাও তখন সেখান থেকে লাফ দিয়ে নিচে নামলেন, একটা ডাল ধরে ঝুলে লাফ দিয়ে নিচে নামলেন। নেমে দেখলেন যে তার ভাই ওঠার চেষ্টা করতে পারতেছে না, তিনি তাকে চাপটে ধরলেন, যে ধরে ধরে দোয়া পড়া শুরু করলেন তার কানের কাছে। তো রতনের বাবা কিন্তু বেশ বলশালী ছিলেন, বেশ মাস্কুলার। একটা সময় তিনি কুস্তি করতেন। রতন বলছে তার বাবা কুস্তিতে চ্যাম্পিয়ন ছিল, গ্রামের বাড়িতে তার মেডেল আছে এগুলার। তো তিনি এরকম জোরে চেপে ধরছেন ভাইকে, কিন্তু ভাই অসম্ভব শক্তি তার বাবাকে মনে ছুঁড়ে ফেলে দিল এক পাশে, এক সাইডে। তারপর লাফ দিয়ে তার বাবার উপর পড়ে তার বাবার গলা পেঁচায় ধরলো, চেপে ধরলো। তার বাবাকে এমনভাবে চেপে ধরছে যে পানিতে মুখ ডুবে যাচ্ছে। রতনের আম্মা নাকি বের হয়ে যেতে গেছিল রতনকে রেখেই, সে বাধা দিবে। রতন কান্না শুরু করলো মাকে ধরে, এখন মা বেরোতে পারতেছেন না রতনের জন্য, তিনি বেরোতে পারছেন না, তিনি ওখান থেকে জোরে জোরে দোয়া পড়তেছেন। তো এই সময় রতনের বাবা নাকি তার দুই পা তুলে তার ভাইয়ের ঘাড়ের কাছে পেঁচায়, কুস্তির কৌশলে বা জুডোর কৌশলে এরকমই আর কি, পাটা পেঁচায় তার ভাইকে একটা চাপ দিলেন পা দিয়ে। তো চাপ দেওয়ার সাথে সাথে রতনের চাচা পড়ে গেলেন, মাটিতে পড়ে গেল মাথাটা নিচের দিকে। তিনি ওই একই প্যাঁচে তার হাতটা মোচড়ায় ধরে পিছনে নিয়ে আসলেন, তাকে মাটির সাথে চেপে ধরলেন।
এখন তিনি হয়তো তার ভাই বলে কিছু করতেছেন না, তার অনেক পেশেন্স, তিনি চেপে ধরে তিনি দোয়া পড়তেছেন। কারণ অন্য কোনো প্রতিপক্ষ হলে এখানে অনেক কিছু করা যায়, হাত ভাঙা যায়, অনেক কিছু করা যায়, কিন্তু তিনি সেটা করতেছেন না। তিনি দোয়া পড়তেছেন জোরে জোরে, এবং তার ভাই ছোটার চেষ্টা করতেছে আসরিক শক্তিতে। অনেক জোরে দোয়া করছেন। এক পর্যায়ে রতনের মার থাকলেন না, রতনকে ঘরের মধ্যে সরাই দিয়ে তিনি দৌড়ায় বের হয়ে গেলেন। তিনি দোয়া পড়তে পড়তে যে ফু দিলেন, রতনের চাচার কানের মধ্যে ফু দিলেন, সূরা পড়ে ফু দিলেন। তো সেটা পড়ার সাথে সাথে নাকি আর্তচিৎকার করে কাঁপতে কাঁপতে রতনের চাচা নিথর হয়ে গেল, একদম থেমে গেল আর কি, তিনি বেহুশ হয়ে গেছে, জ্ঞান হারায় ফেলছে। তো রতনের বাবা মনে হাঁপ ছেড়ে বাঁচলেন। তিনি কিছুক্ষণ হাঁপায়, তারপর তার রতনের চাচাকে টেনে ঘরের দিকে আনলেন, কারণ তিনি পারতেছেন না উঁচা করে আনতে। টেনে ছেঁচড়ে আইনে ঘরের মধ্যে উঠাইলেন। রতনের আম্মা বলছে যে ঘরে আনতেছ, যেটা আবার পাগলামি করে, তিনি বলছে রশি আনো, রশি। তো তাড়াতাড়ি রতনের আম্মা রশি নিয়ে আসলো, এবং মোটা বড় রশি ছিল না, শুকলি রশি, ওগুলো দিয়ে তিনি ভাইয়ের হাত বাঁধলেন, পা বাঁধলেন, বেঁধে তিনি দোয়া পড়া শুরু করলেন। দোয়া পড়তেছেন, একটু পর পর কেঁপে উঠতেছে রতনের চাচা। রতন এগুলো দেখতেছে কোনার মধ্যে সোফায় চুপচাপ বসে, গায়ের মধ্যে কাঁথা নিয়ে। এরকম কাঁপতে কাঁপতে রতনের চাচা এক সময় একদম কাঁপা শুরু করলো পুরা, এবং কাঁপা শুরু করলো। তারপর তার আবার হুশ আসলে চিৎকার করতেছে, তিনি খুব চিৎকার করতেছে। রতনের বাবা বললো যে আমি তো পারবো না, তখন বৃষ্টি একটু থেমে গেছে, কমে গেছে। তিনি বললেন যে অমুক সাহেবের তাদের কাছের বাসার, বলে ওনাকে একটু ডেকে নিয়ে আসো। হ্যাঁ, ওনার বড় ভাই আবার বড় হুজুর আর কি, তো ওনাকে ডেকে নিয়ে আসো, উনি এসে দেখে কি করা যায়, রতনকে নিয়ে যাও। মাকে বললো। তার আম্মা ভয় পাচ্ছে, কিন্তু একা রেখে যেতে চাচ্ছে না রতনের বাবাকে। রতনের বাবা জোর করে বললেন যে তুমি যাও, নাইলে কিন্তু বিপদ হবে, ও দেখতেছে কেমন করতেছে। তো তখন রতনের আম্মা রতনকে নিয়ে একটা ছাতি নিয়ে ঘর থেকে হারিকেন নিয়ে বের হলেন, এবং এই হালকা হালকা বৃষ্টি তখন চিটচিট পড়তেছে। রতনকে কোলে রাখতে পারতেছে না তার মা, কারণ রতনের তখন অনেক মোটামুটি ওজন হয়ে গেছে, উনি হালকা পাতলা ছিলেন রতনের আম্মা। তো তিনি রাখতে পারছেন না। রতন এক পর্যায়ে বললো যে মা আমি নামবো। তো তার মা তারপরও তাকে ছাড়তেছে না, সে জোর করে নেমে গেল মায়ের কোল থেকে। তো রতন তখন দেখছে তার হাঁটুর উপর উঠে যায় পানি, এতখানি পানি সেখানে রাস্তায়। তো যাই হোক, সেগুলো পাড়ায় তার আম্মার সে গেল সেই যে প্রতিবেশীর বাসায়। রাস্তাঘাট এত ভয়ের, রতনের কাছে খুব ভয় লাগতেছিল, একদম নিথর নীরব, এবং সে তার বাবার কথা চিন্তা করতেছিল যে বাবার কি অবস্থা। সে বুঝতে পারছে তার চাচাকে জিনে ধরছে, এটা সে বুঝতে পারছে, কারণ তাদের ওই এলাকায় এসব কথা প্রচলিত ছিল তখন। তো গিয়ে ওই বাড়িতে তারা দরজা নক করলো, ইলেকট্রিসিটি তখনও নাই। অনেকক্ষণ নক করার পরে তখন ওই বাড়ির মানুষ দরজা খুললো। তো তোরা তো ভয় পাইছে তাদেরকে দেখে, অন্ধকারে হাতে হারিকেন নিয়ে আসছে। তো বললো যে কি ব্যাপার ভাবি, কি হয়েছে? তখন রতন আম্মা বললো আমাদের বিপদ, আমাদের বাসায় আমার দেবরকে জিনে ধরছে। এটা বলার পর তখন ওই বাসার যিনি ছিলেন, যে বড় ভাই যেটা বলছে, যিনি হুজুর, তিনি মোটামুটি অনেক কামেল মানুষ ছিলেন, তিনি আসলেন সাথে সাথে। আসার পর তিনি দেখতেছেন যে অলরেডি চিৎকার চেঁচামেচি করতেছে তার চাচা এবং তার বাবা, ওখান থেকে ধস্তাধস্তির সাথে এমনভাবে সে ঝাঁকা দিতেছে যে সোফা ভেঙে ফেলবে, সে সোফার মধ্যে যে তাকে শোয়া রাখছে জোর করে। তো তিনি ঢুকলেন, তিনি ওইখান থেকে দোয়া পড়তে পড়তে ঘরে ঢুকলেন। তার যে তেলাওয়াত, তার এই শব্দেই পুরা একদম নিথর হয়ে গেল রতনের চাচা, আর কোনো শব্দ করলো না। তো তিনি এসে দোয়া পড়লেন, দোয়া পড়ে অনেকক্ষণই করলেন। এর মাঝে কারেন্ট চলে আসলো তাদের বাসায়। তো কারেন্ট চলে আসার পর তিনি ওই রুকাইয়া করলেন তার চাচাকে। রতন কিন্তু দেখছে তার মায়ের সাথে অন্য রুমে বসে। তো রুকাইয়া করলেন, তো দেখলেন যে তার চাচা কথা বলতেছে। সে বলতেছে ওই যে তেঁতুল গাছের ওইখানে আমি থাকি, ওইখান থেকে আসছি। ওই তেঁতুল গাছের ওই প্লটটা সম্বন্ধে তারা জানতো, এবং জানতো যে ওইখানে একটা ফ্যামিলি থাকতো, তারা ওখানে কেয়ারটেকার ছিল আর কি, মূল যে জায়গাটা কিনছিল তারা রাখছিল, এবং তাদের ফ্যামিলিতে কি একটা সমস্যা হয়েছে জানি, যাই হোক তারা আর থাকতো না। অফ এন্ড অন ওই লোকটা মাঝে মাঝে আসতো। তো ওইখানে নাকি সমস্যা, ওখান থেকেই নাকি আসছে রতনের চাচাকে এসে ধরছে। যাই হোক, তো উনি বেশ অনেকক্ষণ ধরে রুকাইয়া করে এক সময় তার চাচাকে ছেড়ে গেল। তো ছেড়ে যাওয়ার পর তিনি দোয়া দরুদ পড়লেন, পড়া পানি আনতে বললেন বাসায় যদি জমজমের পানি থাকে তাও তো, জমজমের পানি ছিল একটা। একসময় আমাদের সবার বাসায় কিন্তু জমজমের পানি থাকতো, এখনও আছে, আমার বাসায় এখন আলহামদুলিল্লাহ আছে, অনেকেই রাখেন। যাই হোক, সেই জমজমের পানি তাকে ছিটাই দিল, খাওয়াইলো, এবং তারপর দেখা গেল যে তার চাচা চোখ মিলছে, তার কিচ্ছু মনে নাই, সারা শরীরে ব্যথা। সে শুধু রতনের বাবাকে দেখে বলছে দাদা আমার শরীরে ব্যথা। তো সে বলে কোনো চিন্তা করিস, চুপ থাক, শুয়ে থাক। তো সারা রাত নাকি ওই যে উনি যে কামেল ভদ্রলোক, তিনিও ছিলেন ওনাদের বাসায় ছিলেন, আর যান নাই, তিনি বাসায় যান নাই, তিনি থাকছেন, পাহারা দিছেন সারা। তার কাছে রতন অনেক কৃতজ্ঞ। যাই হোক, ওনারা ছিলেন। পরদিন সকালে যখন ঘুম থেকে উঠে রতনের চাচা, তখন তিনি অনেক অসুস্থ, সারা শরীর উপর অনেক কিছু গেছে। তো তিনি তখন রতনের বাবা বললো কি হয়েছিল তোর? সে বলছে আমার কি হয়েছিল? তো রতনের বাবা বললো তোর অনেক কিছু হয়েছিল, তোরে তো জিনে ধরছিল রাস্তায়, কেমনে কি, তোর কি কিছু মনে আছে? তো তখন তিনি বলতেছেন যে আমার যা মনে আছে, আমি গেলাম এখান থেকে বের হয়ে ওই যে মূল রাস্তায় উঠছি, তখন বাতাস ছাড়ছে, খুব বাতাস।
তো বাতাসে একদম মানে শেষ হয়ে যেতেছি, এত বাতাস। তা আমি কি করব চিন্তা করলাম, তো ওখানে যে একটা দোকানের ওখানে দাঁড়াইলাম, দোকানদার ঝাঁপ বন্ধ করে দিতেছে এর মাঝে। তো এরপরে যখন নাকি মানে বাতাসটা ছুটে গেল, আমি ভাবলাম যে বৃষ্টি মনে হয় হবে না, আমি হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে রাস্তার এখানে আসছি, এই সময় ঝুম বৃষ্টি, হায় রে বৃষ্টি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যে বাজারে হাজির হইলাম। বাজার তো তখন আসলে সবাই ঘুটায় পারে নাই, বন্ধ করে দিবে বৃষ্টির জন্য। তো খুঁজতে খুঁজতে যে চিন্তা করলাম বাজারে যেহেতু আসছি কেনাকাটা তো করবোই। তো খুঁজতে খুঁজতে এক দোকানে যেহেতু এর মধ্যে কারেন্ট চলে গেছে, দেখলাম যে এক দোকানে মাছ আছে, ইলিশ মাছ। তো সেই লোকটা আমি কথাবার্তা বলে তার সাথে দামাদামি করে বড় একটা ইলিশ নিলাম। তো সেই ইলিশটা নিয়ে আমি বাঁধলাম, এদের খুব পছন্দ হয়েছে। আর দেখলাম একটা সবজির দোকানে টুকিটাকি আছে, বেগুন টেগুন এগুলো আছে, এগুলো কিনলাম, কিনে টেনে ব্যাগে করে আসতেছি। আসার সময় দেখি পানি বেশ জমে গেছে, এই পানির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে, হাঁটু পানি। তো ওইখানে ওই যে বাসার ওইখানে আসার সময় যে মাঠের কাছে, ওইখান থেকে মনে হলো যে একটা কুকুর আমার পিছে পিছে আসতেছিল এবং কু কু করতেছে, কালো রঙের একটা কুকুর। কু কু করে ডাকে আবার সামনে দিয়ে আসা। তা আমি কয়েকবার হপ হপ করে সরানোর চেষ্টা করছি ব্যাগ দিয়ে। তা আমি তো আর কুকুর টুকুর নিয়ে চিন্তা করি না, গ্রামের ছেলে আমি। কিন্তু ওই কুকুরটা জানি কেমন, মানে কোনো নাই কার কুকুর। আমি আপনাদের এলাকায় তো এসে থাকছে অনেকদিন, কাউরে দেখি না এরকম কুকুর আশেপাশে আছে। তো কুকুরটা কুই কুই করতে 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 আসলো অনেক দূর পর্যন্ত, তারপর আর কুকুরটাকে দেখি না। তো বুঝলাম যে কুকুর হয়তো চলে গেছে এদিক ওদিক। আর এদিকে তো কিছু নাই, ওই মাঠের ওই পাশে একটা কবরস্থান আছে, তো আমি জানি হয়তো কবরস্থান ওদিক থেকে আসছে, এটাও চিন্তা করতেছিলাম। একটু অস্বস্তি লাগতেছিলাম, মাছটা নিয়ে আসছে সেরকম, আবার সুটলিটা এমন পাতলা দিছে, সুটলি গেছে ছিঁড়ে। তো ব্যাগেও আটতেছে না, মাছটার আমি মানে ধরে নিছি লেজ সহ এরকম ধরে, তারপর আসতেছি সামনে। সামনে দেখতেছি পানি, আমার কিন্তু একদম এই বন্ধ ভিজা। তো ওই তেঁতুল গাছের ওই ঘরের ওখান থেকে আসছি, হঠাৎ করে কেন জানি মনে হলো পানির মধ্যে ছপ করে একটা শব্দ হলো। কি ছপ, মনে হলো কিছু একটা পড়ছে লাফায় পানির মধ্যে। তা আমি তাকাইলাম, তা তাকায় দেখতেছি ওই ওই প্লটের পাশে একটা পুকুর আছে, ওই পুকুর কিন্তু পানির সাথে মিশে গেছে এখানে, মানে রাস্তার পাশে। না ওইটা কিন্তু আন্দাজ না থাকলে মানুষ জানবে না, এখানে যে কিছু ডালপালা আছে, গাছপালা লাগাইছে, ওই নলখাগড়া দেখে আমি বুঝতেছি এর পাশে কিন্তু পুকুর। আর আমি ভাবলাম কোনো মাছ এসে আবার ঘাই দিয়ে উঠছে নাকি ওইখানে, এই চিন্তা করে আমি আবার হেঁটে যাচ্ছি, আর কিছু চিন্তা করতেছি না। রাস্তা যেহেতু পানিতে ডুবা, একটু কেয়ারফুলি চলার চেষ্টা করতেছি। একটু পর মনে হলো আমার পিছনে পানিতে ছপ 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 করে শব্দ হচ্ছে। আমি তাকাইলাম, কেউ নাই, পুরো জায়গাটা এরকম ফাঁকা। হঠাৎ করে মনে হলো যে আমার আশপাশে যে একটা বাতাস, এই বাতাসটা বেশ গরম বাতাস, নর্মাল টেম্পারেচার না, মানে বাতাসের টেম্পারেচার এই যে বৃষ্টির জন্য ঠান্ডা হয়ে গেছে সেটা না, এটা মনে হচ্ছে একটা গরম বাতাস কেমন জানি। ওই গাড়ি টাড়ির আশেপাশে দাঁড়ায় থাকলে এরকম যেরকম হয় ঠান্ডার সময়, সেরকম একটা বাতাস। এরকম গরম বাতাস কোত্থেকে আমার কাছে কেন জানি মনে হলো লাফ দিয়ে আমার পিছনে গাছটার মধ্যে কেউ উঠলো ওদিক থেকে, পানি তো ছপ করে শব্দ এসে গাছে হয়েছে। তা আমি একটু জোরে হাঁটলাম, হেঁটে বাঁক নিয়ে ফেলছি, বাঁক নিয়ে পিছে তাকায় দেখতেছি ওই গাছের উপর মনে হচ্ছে কিছু একটা বসে আছে ওইখানে, এরকম বসে আছে, এবং মানে একদম বুঝতে পারতেছি মনে হচ্ছে বসে মানুষকে দেখলে যেরকম সেরকম। আমি তাড়াতাড়ি ঘরের দিকে হাঁটা ধরলাম, এই সময় মনে হলো গাছের উপর থেকে লাফ দিয়ে আমার পিছে পড়লো। তা আমিও দৌড় দিলাম, ভয় আসলে দৌড় দিছি ভাই। দৌড় দিয়ে যখন আসতেছি তখন হঠাৎ করে শব্দ পাচ্ছি পিছনে পানির মধ্যে ছপ ছপ, মানে কেউ পা ফেলে যদি লাফায় লাফায় আসে, এবং এক একটা পা ফেলতেছে, মানে বেশ বেশ দূরত্ব কভার হয়ে যাচ্ছে আমার থেকে। তা আমি কিন্তু আমাদের গেটে ঢুকে গেছি, এই সময় মনে হলো গরম বাতাসটা একদম আমার গায়ের মধ্যে লাগলো। আর আমি দৌড়া এসে বাসার গেট পিটানো শুরু করলাম। গেট যে পিটাইতেছি, আমার শুধু মনে হচ্ছে আমি গেট পিটাইতেছি, এরপরে আমার আর কিছু মনে নাই, কিচ্ছু মনে নাই। আর এরপর যে আমার মানে মানে সেন্স আসলো সেটা হচ্ছে যে এইখানে শুয়ে আপনাদেরকে দেখতেছি। যাই হোক, এই পুরো ঘটনাটা শোনার পরে তো খুবই হলো, মানে রতনের বাবা তো বুঝতে পারছে কি ঘটছে, ওই যে আলেম ছিলেন তিনিও বুঝছেন। এবং তারপর তাকে দিনের বেলা আরো দোয়া দরুদ পড়ে আলেম যিনি ছিলেন তিনি বললেন যে আমি বাসায় যাই, সারা রাত তো জাগ না, এখন ঘুম লাগতেছে, আর ওকে মানে চেষ্টা করবেন যে বাইরে টাইরে যেতে দিতে না। ওইটা তো গেছে, যেটা তাকে আসর করছিল গেছে, আর ওই দিক দিয়ে জানি চলাফেরা করেন না, ওরেও যদি নিয়ে যান পরে আপনারা সাথে থাকেন। ওরে এখানকার ওই খারাপ পিশাচ ধরছিল আর কি, এই এলাকায় তো অনেক আছে আপনারা জানেন, এটা একটা ডোবা ডোবা ছিল আগে এখান থেকে, তারপর মাটি ভরে এই করছে এই জায়গা। যাই হোক, এই বলে ওই আলেম তিনি বিদায় নেন। আর রতনদের বাসায় রতন খুব ভয় পাইছিল, সে চাচার ধারে কাছেও যায় নাই, বেশ কয়েকদিন বেশ ভয় ছিল সে। আস্তে আস্তে চাচা আবার একটু শারীরিকভাবে নর্মাল হয়, এবং তার চাচা দেখা গেছে যে এই ঘটনার পর একেবারে নিয়মিত নামাজ কালাম পড়া শুরু করে, সে মোটামুটি মানে ধার্মিক হওয়া শুরু করে, কারণ সে ভয় পাইছে অনেক, তার শরীরে অনেক ব্যথা ট্যাথা ছিল কয়েকদিন, তারপর ঠিক হয়। আর ওই গাছের নিচে আর যাইতো না, তার চাচা ওদিক দিয়ে চলাফেরাই করতো না, এই পাশ থেকে বের হয়ে উল্টা দিক দিয়ে বের হয়ে যেত, অন্য দিক দিয়ে চলে যেত, বেরিত। এরপর তো রতনের চাচা বাড়ি চলে যায় আবার,
রতনদা এরকম অনেক শুনছে, ওইখানে আরো অনেক এরকম ঘটনা মানুষজন, এলাকার মানুষজন বলছে অনেক মানুষ নাকি পজেস হচ্ছে। তো পরবর্তীতে ওই যে তাদের ওই প্লটটা ছিল একটা সময় অনেক দিন পর ওই প্লটটা নাকি পরবর্তীতে যাদের ছিল সেই ভদ্রলোক নিজে এসে হুজুর এনে গাছও কাটেন, ওই জায়গাটাকে তিনি বন্ধ করেন। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করছেন রবিন শরীয়তপুর জেলা থেকে, এবং তিনি 2019 সালের সেপ্টেম্বর মাসে তার সাথে একটি ঘটনা ঘটে, সেটি তিনি শেয়ার করেছেন আমাদের সাথে। তিনি বলেছেন তিনি কখনো এক্সপেক্ট করেননি এইরকম কিছু তিনি ফেস করবেন। তো যাই হোক, আমি চলে যাচ্ছি রবিনের ঘটনায়। তো রবিন সেই 2019 সালের সেই সময়টা, মানে তখন গ্রামে কিন্তু সেপ্টেম্বরে শীত খানিকটা আসা শুরু করে, মানে বেশ খানিকটাই পড়া শুরু করে, বেশ ঠান্ডা ঠান্ডা অবস্থা হয়ে যায় চারিপাশে। তো রবিনের মামা তখন বিদেশ থেকে বাড়ি এসছে, এবং এই খবরটা পাওয়ার পরে মামার সাথে দেখা করার জন্য, মামার সাথে খুব ক্লোজ ছিল রবিন, তো সে মোটামুটি চিন্তা করে মামার সাথে কখন দেখা করতে যাবে। তো দিনের বেলা তার বিভিন্ন কাজ ছিল, সেগুলো সেরে সে বিকেলের দিকে চলে যায় নানু বাড়ি। তো নানু বাড়ি বেশ লম্বা রাস্তা, প্রায় 2 ঘন্টা হেঁটে পৌঁছতে হয় সেখানে। তো রবিন রওনা দিয়েছে বিকেলবেলা, এবং চারিদিকে তখন অলরেডি মানে যেহেতু শীত আসতেছে, বেশ ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বওয়া শুরু করছে, এবং তাদের বাসা থেকে বের হলে একটা লম্বা রাস্তা চলে গেছে একদম সোজা, এবং দুই পাশে হচ্ছে ফসলের মাঠ, এবং কয়েকটা বাড়ি কয়েকটা পরপর পড়ে, এবং তারপরে আর কোনো বাড়িঘর নাই, একদম ফাঁকা রাস্তা। তো এই দিয়ে রবিন এগিয়ে চলতেছে। তো সে জানে যে একেবারে এই রাস্তার শেষে যে রাস্তাটা, সেটা হচ্ছে এখানে একটা মাথা আছে, মানে 3 রাস্তার মাথা। এই জায়গাটাতে আসলে মানুষ ভয়ে আসলে চলাফেরা কম করে রাতের বেলা, কারণ এই জায়গায় নাকি অনেকে অনেক কিছু দেখছে, এবং অনেকের সমস্যা হয়েছে, এবং অনেক রকম দুর্ঘটনাও ঘটে। তো রবিন চিন্তা করে যে সন্ধ্যা নেমে আসার আগেই এই মাথাটা পার হয়ে যেতে হবে আমার। তো লাকিলি একেবারে যখন নাকি মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে প্রায়, এরকম সময় রবিন ওইখানে পৌঁছায়, মানে তখন অন্ধকার নামে নাই। তো তার কাছে জানি কেমন একটু অন্যরকম লাগতে থাকে জায়গাটা, মানে তার গা একটু ভারী হয়ে যায় ওইখানে এসে, কেন জানি তার কাছে অস্বস্তি লাগতে থাকে, কারণ সে যখন ওখানে পৌঁছেছে তখন কেউ নাই চারিপাশে, একেবারে অন্যরকম। তো সে আস্তে করে তার নানু বাসা যাওয়ার জন্য বা দিকে যাওয়া দরকার সেদিকে সে চলে যায়, এবং চলতে চলতে হাঁটতে হাঁটতে চলে যায় সামনে, এবং একটা সময় সে তার নানু বাসায় পৌঁছায়, প্রায় 2 ঘন্টা হাঁটা পথ পার হয়ে। তো সেখানে সে তার নানু বাড়িতে গিয়ে তার মামার সাথে দেখা করে, তার মতো সেখানে যা কার্যকলাপ করার, তার এনজয় করার, খাওয়া দাওয়া, ভালো সময় কাটানো, মামার সাথে ভালো সময় কাটানো, সবকিছু কাটায় টাটায় তখন রাত হয়ে গেছে। তো রবিনের একটা অভ্যাস ছিল, সে তার নিজের বিছানা ছাড়া ঘুমাতে পারতো না, এমনকি নানু বাড়ি গেলেও সে ফিরে আসতো। তো সে বলতেছে যেহেতু রাত হয়ে গেছে, রাত তখন 10টা-11টা বাজে, তখন বলতেছে যে আমি রওনা দিই, বাড়ি চলে যাই। তো বাসায় সবাই, নানু বাসায় সবাই না করতেছে, না এখন আর যাওয়ার দরকার নেই, এত রাত হচ্ছে, এখন কেন যাবা, এরকম রাতে রাস্তার মধ্যে সমস্যা হতে পারে, এই সে হ্যান। সে কথা শুনবেই না। তো সে বলে যে না আমি যাব, তো বলে সে বের হয়ে যায় বাসার থেকে। তো তখন কিন্তু 11টা পার হয়ে গেছে, মানে 11:30টার মতো। তো তার মামা তাকে বলে তোকে এগিয়ে দিই সামনে। সে বলে অসুবিধা নেই, তোমাদের এই টর্চ লাইটটা আমাকে দাও, তাদের বাড়িতে ওই যে টর্চ লাইট থাকবে, টর্চ লাইটটা দাও, আমি যেতে পারবো। তো রবিন বের হয়ে আসতেছে, ঝিঝি পোকা ডাকতেছে, এবং সে যে রাস্তা দিয়ে আসতেছে সেই রাস্তাটার মধ্যে কিন্তু ইট বিছানো রাস্তা, মানে এটা পুরোপুরি পাকা রাস্তা না, কিন্তু মানে অনেকটা বেড়িবাঁধ যেরকম হয় সেরকম উঁচু করা, উপরে পিচ, মানে উপরে ইট বিছানো, তার উপরে বালি ফেলা, এবং শীতের রাত, শীত তখন আসতেছে, অলরেডি কুয়াশা পড়া শুরু হয়েছে, এবং কুয়াশার সাথে শিশির, মানে ওশ গায়ে লাগতেছে, গ্রামে যেটা হয়। ফ্ল্যাশ লাইট মারতেছে, যত দূর পর্যন্ত দেখা যায় অনেক দূর পর্যন্ত ফ্ল্যাশ লাইটের আলো পড়তেছে, মানে একবারে প্রান্তর ছুঁয়ে যাচ্ছে আলো, কোনোই নাই, মানে বাধা বিপত্তি নাই, বিশাল বিশাল ফসলের মাঠ। এর মধ্যে দিয়ে রবিন আসতেছে, এবং যে শীতের যে বাতাস আসছে সেটা তার কাছে একটু অন্যরকম লাগতেছে। সে গায়ের মধ্যে শাল পেঁচায় নিছে, সোয়েটার পরা ছিল, তার উপরে শাল পেঁচায় নিছে, এবং কান ঢেকে সে আসতেছে, বাতাসগুলো একদম চোখে মুখে এসে লাগতেছে। একেবারে এরকম নিস্তব্ধ রাস্তা দেখে রবিনের কাছে মনে হচ্ছে যে আমি মনে ভুল করে ফেললাম, আজকে নানা বাড়ি থেকে গেলেই ভালো হতো, কারণ এরকম রাতের বেলা বেরোনটা ঠিক হয় নাই। রাস্তায় তো মানুষজন কিছুই নাই, একটা কুকুরও নাই রাস্তার মধ্যে, এরকম একটা অবস্থা। আর থাকার কথাও না, আর গ্রামে রাত 12টা মানে বিশাল রাত্রি, এরকম সময় সে কিভাবে আশা করে কেউ আছে। আর প্রচণ্ড ঠান্ডা লাগতেছে এই সময়, কিন্তু শীত এরকম থাকার কথা না, কিন্তু বাতাসটা যে আসতেছে কনকনে ঠান্ডা বাতাস। তো রবিন অনেক কষ্ট করে সে মাথার মধ্যে সে শালটা জোরে পেঁচায়, ফ্ল্যাশ লাইটটা মেরে রাস্তায় চলতেছে। তো হেঁটে হেঁটে আসতেছে, অনেক দূর চলে আসছে। তো একটা সময় মনে হলো যে এই তো কাছায় আসছি বাসার। তো হাঁটতে হাঁটতে এক সময় বোঝা গেল 3 রাস্তার মাথায় সেই যে মাথা। এখানে আসতেই তার মধ্যে ভয়টা একদম খুব জাগ দিয়ে উঠলো, বেশ ভালো মতন ভয়টা তার মধ্যে জেগে উঠছে, যে এই জায়গা সম্বন্ধে তো অনেক কথা আছে, অনেক কিছু মানুষ ভয় পায়। এইখানে চলে আসলাম। 3 রাস্তার মাথায় যখন আসছে সে, তখন
একবার সে ফ্ল্যাশ লাইটটা এদিক ওদিক ঘুরে আনলো, কোথাও কেউ নাই, মানে একেবারে নিশুতি, এবং দূর থেকে শিয়াল ডেকে উঠলো। শিয়ালের ডাকগুলো শুনে তার গায়ের রোম আরও দাঁড়ায় গেল। যদিও সে গ্রামের ছেলে, তার শিয়ালের ডাক সে অভ্যস্ত, বাট তার কাছে কেমন যেন অশুভ মনে হলো সে আলোটা মারছে আর শিয়াল ডেকে উঠছে, এরকম একটা অবস্থা। এবং চারিপাশে যেখানে পড়তেছে রাস্তার তো পুরাই ফাঁকা, দূর দূরান্ত যতদূর আলো যাচ্ছে, এই 3 ব্যাটারির একটা ফ্ল্যাশ লাইট ছিল তার, বেশ পাওয়ারফুল, যতদূর আলো যাচ্ছে ততদূর মধ্যে কিচ্ছু নাই। দূরে যে লাইট পড়তেছে ওই পাশে ঘুরে গেছে যে একটা রাস্তা, সেই রাস্তার উপরে হালকা পড়তেছে, সেখানে একদম ছোট একটা ফিতার মতো আসতেছে রাস্তাটাকে। তো সে কোনো কথা না বলে আল্লাহর নাম নিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছে। সে জাস্ট ডানে মন নিয়ে ঢুকে যেতে পারলে সে একটু নিরাপদ ফিল করবে নিজের দিকে। তো হেঁটে যখন সে রাস্তার কাছে গেছে, এই সময় সে শুনলো তার নাম ধরে, মনে হলো কোনো একটা মেয়ে ডাক দিল, রবিন। এমন ভাবে ডাকছে তার মানে কাঁপুনি উঠে গেল ভিতরে, যে এই গভীর রাত 12টার সময় নিশুতি রাত গ্রামে তার নাম ধরে কোন মেয়ে ডাক দিবে এখানে। তার একদম মানে ভয় লেগে গেছে, সে ভয়ে কেঁপে উঠে পিছনে তাকাইছে। পিছে তাকায় সে দেখতেছে একটা কালো কুচকুচে বিড়াল, এরকম বড় মানে, এবং সেটার আকৃতি বেশ বড়, মানে বিড়ালটার আকৃতি একটা শিয়ালের মতো বড়, এবং সেটা একদম ড্যাপ ড্যাপ করে তার দিকে তাকায় আছে। যে সে ফ্ল্যাশ লাইটটা মারছে, মানে গায়ের চামড়া মানে একদম কুচকুচে কালো, এবং চোখটা মনে হচ্ছে একদম ফ্ল্যাশ করতেছে এরকম। তো রবিনে কেন জানি নিজের অজান্তে ভয় লেগে গেছে। সে দেখতেছে বিড়ালটা হেঁটে হেঁটে আসতেছে রাস্তার পাড় ধরে। তো সে আবার মানে সোজা হাঁটা শুরু করলো, যে সে তাড়াতাড়ি ডানে মোড় নিয়ে যাবে। সে মোড়ের কাছাকাছি আসছে, ঠিক 3 মাথার কোনায় সে আবার ডাক দিল, রবিন। সে এইবারও পিছু ফিরলো, ফিরে দেখলো রাস্তার মধ্যে, ঠিক রাস্তার মাঝখানে একটা কালো রঙের, কুচকুচে কালো রঙের একটা নারী মূর্তি দাঁড়ায় আছে। মনে হচ্ছে এটা হয়তো একটা শাড়ি পরা হবে, শাড়িটা হাঁটু পর্যন্ত তোলা, মানে হাঁটুর পর্যন্ত তার শাড়ি, হাঁটুর একটু নিচে, এবং কালো কুচকুচে পা দেখা যাচ্ছে তার ফ্ল্যাশ লাইটের আলোতে। কুচকুচে মানে একদম কুচকুচে বলতে মানে কয়লার মতো কুচকুচে 2টা পা, এবং সে ফ্ল্যাশ লাইটটা উঠাইতে পারতেছে না, যে যতদূর তার চোখ পড়ছে যে কাপড়টা পরা, সেই কাপড়টা হচ্ছে অনেকটা গ্রে টাইপের কালারের কাপড়। এবং তার কাছে মনে হলো যে ফ্ল্যাশ লাইটের আলোটা নিচে পড়ছে পায়ের দিকে, কারণ সাধারণত গ্রামে পায়ের দিকে আলোটা মারে। উপরে যে আলোর একটু রেখা উঠছে, সেটাতে সে বুঝতেছে যে এই নারীর হাত মুখ সব, এই পুরো হাত মুখ সব কুচকুচে কালো, একেবারে কয়লার মতো। আর চোখ 2টা থাকা তার সারা শরীর, মনে হলো যে সে তার মানে মনে হচ্ছে যে তার সারা শরীর রক্ত শুষে নিছে কেউ, এত ভয় পেয়েছে চোখের দিকে। চোখ 2টা একদম মানে মানে ভাটার মতো জ্বলতেছে, লাল ভাটার মতো জ্বলতেছে, তার দিকে তাকাইছে, এবং সে বুঝতে পারতেছে চুলগুলা উস্কো খুস্কো উঠতেছে। ভয়ে রবিনের আসলে আর কোনো মানে ভেতরেই নাই। তো তখন সে শুনলো খ্যান খ্যানে কণ্ঠে সেই নারী মূর্তিটা তাকে বলল, ভয় পাইস না, এটা আমার চলার রাস্তা, তুই আমার সামনে পড়ে গেছস, আজকে তোরে কিছু কইলাম না, আর পড়িস না, যা। তো রবিন এটা শুনে মানে মানে মনে মনে ধোয়া পড়তে পড়তে, মুখ দিয়ে ধোয়া আসতেছে না তার, সে মনে মনে ধোয়া পড়তে পড়তে ঝেড়ে দৌড় দিচ্ছে, এবং সে দৌড়াইছে চোখ মুখ বন্ধ করে দৌড়াইতেছে। তার এক সময় তার মনে হলো যে তার মানে মানে ফুসফুস ফেটে যাবে, এত মানে তার দমের ঘাটতি হইতেছে ওই সময় দৌড়াইতে, এবং তার সারা শরীর ঘেমে নিয়ে গেছে ঠান্ডার মধ্যে। দৌড়াইতে এক সময় সে ফিল করলো তার বাসা খুব কাছাকাছি, এখানে একটা বড় বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ে পরে তাদের বাসা। তো সে বাঁশঝাড়ের কাছ থেকে পৌঁছায় সে বাঁশঝাড়টা পার হলো, তখন সে একেবারে অনেকগুলো শিয়ালের ডাক শুনলো এক নাগাড়ে, এবং তারপর মনে হলো ওই খ্যানখ্যানে কণ্ঠের একটা হাসির শব্দ সে শুনলো সেখানে। তো কোনো মতো দৌড়াইতে সে তাদের বাসায় এসে পৌঁছাই সে তাদের যে দরজা ছিল বাসায় ঢোকার, সেটার মধ্যে মানে দামাদাপ কিল মারতেছে। বাসার সবাই মনে করছিল হয়তো রবিন আসবে না, এর আসারও কথা নেই গভীর রাতে। তার মা জেগেছিল, কারণ তার মা মনে করছে যে ছেলে তো ঘুমাইতে পারে না। তো মা তাড়াতাড়ি এসে দরজাটা খুলছে, খোলার পরে তাকে বলতেছে যে কিরে, তোরে এতবার কল দিতেছি, তুই ফোন ধরিস না কেন? রবিন তখন মনে পড়লো যে তার যে মোবাইল ফোন আছে, তার মনে হলো যে আমার কাছে মোবাইল ফোন আছে। সে পকেটে হাত দিয়ে মোবাইল ফোন বের করে দেখে তার মোবাইল ফোন টার্নড অফ, সুইচড অফ, মানে বন্ধ করা। তার মোবাইল ফোনে মানে কোনো নেই, এবং তার মনেও ছিল না তার সেলফোনের কথা। তো সে তার মাকে দেখায় যে মোবাইল ফোন বন্ধ। তো তার মা তাড়াতাড়ি তাকে বাসায় নিয়ে যায়, এবং সে বলে যে এরকম ব্যাপার। তো তার মা দেখে তার সারা শরীর তখন ঠান্ডা হয়ে গেছে একদম বরফের মতো। তো তার মা তাড়াতাড়ি তার হাত মুখ ধোয়া দেয়, তাকে মনে বলে করে। তো তারপরে তার মাকে সে বলে যে সে এরকম ভয় পাইছে। তো এরপরে তার জ্বর আসে, প্রচণ্ড জ্বর, রবিনের অনেক জ্বর আসে, এবং রাতের বেলা তাকে ওই যে মেডিকেশন খাওয়ানো হয়, বাসায় যে প্যারাসিটামল ছিল সেটা খাওয়ানো হয়, এবং তাকে শোয়ায় রাখা হয়, এবং রাতের বেলা সে অনেক প্রলাপ বকে উল্টাপাল্টা। এগুলো সে শুনছে রবিন পরবর্তীতে বাসার মানুষের কাছে, সে নিজে এটা তো জানতো না। তো সে প্রলাপ বকে অনেক। বাসার মানুষজন সকাল হলে ভোরের দিকে তাকে, সে একটু ঘুমাইতে পারে ফজর আজান হওয়ার পরে, সকালবেলা তার বাবা গিয়ে তখন ইকে নিয়ে আসে,
ওখানকার যে মসজিদের হুজুর আছে তাকে নিয়ে আসেন। তিনি এসে বলেন যে ছেলে রাত্রে কি হয়েছে। তো তখন রবিনকে জিজ্ঞেস করা হয় যে কী হয়েছে। রবিন মানে ঘুম থেকে উঠে বলে যে এরকম এরকম ভয় পেয়েছে। তার মারে কিছুটা বলছিল আগে। যাই হোক, হুজুর তখন দোয়া পড়ে দেন এবং তাকে নিয়মিত হুজুর কয়েকদিন দেখতে আসেন। সে জ্বরে আক্রান্ত ছিল কয়েকদিন। হুজুর এসে তাকে নিয়মিত দেখতে আসেন, পড়া পানি দেন এবং বিভিন্ন রকমের দোয়া পড়ে পড়ে ফু দেন তাকে। বাপ মাকেও বলেন যে ছেলেকে এইভাবে চিকিৎসা করবেন। আর রাত্রেবেলা এরকম হাঁটা ভালো না। রবিনকে তিনি বলেন যে এরকম গ্রামের এই খোলা প্রান্তর দিয়ে রাতের বেলা হাঁটাচলা করবে না। তোমার সামনে যেটা পড়ছে সেটা কোনো এখানকার খারাপ জিন, সেই জিন ওখান থেকে চলাফেরা করে রাস্তা দিয়ে। তুমি হয়তো পথে পড়ছো, ভাগ্য ভালো যে তুমি হয়তো তার রাস্তাটা ক্রস করো নাই। তার রাস্তাটা ক্রস করে ফেললেই তোমাকে হয়তো সে কোনো একটা ক্ষতি করতো। এটা সাধারণত হয়তো তুমি তার ওই রাস্তার পাশ দিয়ে গেছো, বাট তাকে হয়তো ক্রস করে যাও নাই, এই জন্য ক্ষতিটা করে নাই তোমারে, তুমি বেঁচে গেছো। তো বাবা এরকম আর যেও না। তো যাই হোক, রবিন এইটা মানে তারপর শুনে সে বুঝতে পারে যে আসলেও তার এত গভীর রাত্রে বের হওয়া ঠিক হয় নাই। এরপর থেকে রবিন আর কখনো এরকম গভীর রাত্রে বের হয় না। তাদের গ্রামের ওদিক দিয়ে চলাফেরা করে না সে রাতের বেলা। তো যাই হোক, এটা তার একটা স্মৃতি, সে এটা শেয়ার করছে আমাদের সাথে। আমার নাম তাহা জুবের রঙ্গন, আমি মোহাম্মদপুরে থাকি। আজকে আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাইতেছি। ঘটনাটি আসলে আমার আব্বুর। আমার আব্বু যখন 8-10 বছর বয়স, তখন থেকে আব্বু মাছ ধরার খুব শখ। তাই একদিন দাদা, মানে আব্বুর দাদা, আব্বুর নিয়ে মাছ ধরতে যায়। সেই রাতটা ছিল কৃষ্ণপক্ষের রাত, যে পূর্ণিমার পরে যে লাল চাঁদটা উঠে, সেই লাল চাঁদটাই কৃষ্ণপক্ষের রাত। 8-10টার মতো ছিপ নিয়ে যায় মাছ ধরার জন্য। আর টোপ হিসেবে ছিল ওই ছোট ছোট পুঁটি ট্যাংরা, ওই মাছগুলো। এখন আব্বু আর দাদার একটা নির্দিষ্ট আর কি এই মাছ ছিল যে ওরা কালবাউস মাছ ধরবে। তো ওই জন্য এখন তারা একটা ঢিবির মতো জায়গা সিলেক্ট করে। ওখানে একটা দিঘি আছে, সেই দিঘিটার ওইখানে ঢিবির মতো জায়গা সিলেক্ট করে ওইখানে সে ছিপগুলো গাড়ি দেয়। গাড়ি দিয়ে ওখানে টোপ বসায় দেয় ছিপের মাথায়, ছেড়ে রাখছে। তার একটু দূরেই যায় সেরে ওখানে ছাউনি পাইতে আব্বু দাদা বসে আছে। এখন নর্মালি রাত্রেবেলা এই দিঘিতে অনেক মাছ ধরা পড়ে, কিন্তু সেই দিন রাতে কোনো মাছই ধরা পড়তেছে না। 2-3 ঘন্টা পার হয়ে যাওয়ার পরে তখন মাছ যে ছিপে আটকাইছে সে শব্দ শোনা যেতেছে, মাছ ছটফট করতেছে। আব্বু দাদা দুজনেই আগ্রহিত উঠে যায়, সেটা দেখে যে ছিপে কোনো মাছ নেই। মানে হাত দিয়ে কেউ যদি অতি সন্তর্পণে সরায় নেয়, এই যেরকম হবো ওইরকম অবস্থা। এরকম কতক্ষণ হইতে থাকলো দাদা প্রথমে বুঝে নেই। আব্বু তো ছোট মানুষ, তখন আব্বু হয়তো কিছু খেয়াল করতেছে না। আব্বু ভাবতেছে মাছ হয়তো টোপটা খায় পালাই যেতেছে। এরকম কিছুক্ষণ চলার পরে দাদা খেয়াল করে যে কি হইতেছে। তখন আর কি দাদা আব্বুরে বলে যে থাক বাবা, আজকে আর মাছ ধরা পড়বো না, এই বাদ দাও। কেন দাদা মাছ ধরা পড়বো না কেন? আব্বু জিজ্ঞেস করতেছে। ওই তুমি ছোট মানুষ, তোমার এখন আমি করে বুঝাই বলতে পারবো না, তো আজকে আর মাছ ধরা পড়বো না, ফজরের আজান দিলে যাবো আমরা সব কিছু, ঠিক আছে? আব্বু আর কি একটু মন খারাপ করে বসে থাকে। আচ্ছা ঠিক আছে দাদা। এখন সারাদিন কাজকর্ম করার পরে আব্বুর দাদা অনেক ক্লান্ত হয়ে গেছিল। নর্মালি খুব শক্তিশালী মানুষ হইল, সে ক্লান্ত হয়ে গেছে। সারাদিন গ্রামের লোকজন অনেক কাজকর্ম করে। তো সুবে সাদিকের আগে, সুবে কদরের সময় দাদা আর কি ঝিমায় পড়ে। এই সুযোগে আব্বু ভাবতেছে যে মাছের ছিপগুলো আরেকবার যা দেখাইছি, যদি একটা মাছ ধরতে পারি। তার তো মাছ ধরার শখ আগের থেকে, মাছ ধরেই যাবে তার ইচ্ছা। পরে গেল ছিপের কাছে। ছিপের একটু কাছে যায়, সেটা দেখে যে ছিপটারে ঘিরে দিঘির পাড়ে একটা কুয়াশা জমে আছে। এটা খুবই অস্বাভাবিক লাগে আব্বুর কাছে, কারণ কার্তিক মাসের প্রথম দিকে কখনো কুয়াশা হওয়ার কথা না। সেই সময় অত অ্যাকচুয়ালি গরম থাকে মোটামুটি এরকম। সে দূরের থেকেই দাঁড়ায়, সেটা আর কি আর একটু কনসেন্ট্রেট করে দেখতেছে যে ব্যাপারটা কি, কাছে যাওয়ার এরকমভাবে সাহস হইতেছে না। তো তখন আর কি খেয়াল করে যে সেই কুয়াশার মাঝখানে একটা অবয়ব দাঁড়ায় আছে, মানুষের মতো দেখতে, কিন্তু সেই অবয়বটা প্রচণ্ড লম্বা। এত লম্বা যে আব্বু উপরের দিকে তাকায় সেটা মাথা দেখতে পারতেছে না, এরকম লম্বা। আব্বু তো তখন বেশ ভয় পেয়েছে, সে ব্যাপার কি, এটা কি জিনিস আসলে কোথেকে আবার। তো ওই সময় গ্রামের লোকজন তো নর্মালি এইসব বিষয় আসলে অনেক কথাবার্তা বলে যে ভূত বা জিন প্রেতের কখনো পা মাটি ছয় না, এরকম কথাবার্তা সবসময় থাকে। আব্বু ওই সেই অবয়বটা পায়ের দিকে তাকায়, তাকে দেখে যে ওইটা মাটিতে পা ছুঁইতেছে না,
এই সময় আব্বু এইবার বেশ রীতিমতো ভয় পায়। সে যখন উপরের দিকে আবার চেহারা দেখার জন্য মাথা তুলে তাকাইছে, তখন দেখে যে সেই অভাবটা আব্বুর দিকে ঘাড় ঘোরায় তাকাইলো। চোখগুলা আগুনের ফুলকির মতো জ্বলতেছে আব্বুকে দেখা। মাথা সেই লম্বা দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে ঘাড় কুজো করে আব্বুর দিকে আগায় আসে। আব্বু যে ভয় পাইতেছে জিনিসটা দেখা, এটা যেন সেই প্রেতটা বুসামের বেশ উপভোগ করতেছে। আব্বু তো তখন চিনছে যে এই টাইপের প্রেতগুলারে পিশাচ বলে। এখন কাছে যখন আসতেছে এটা দেখে আব্বু তখন আর কি উল্টা ঘুরে দেয় দৌড় দিয়ে যায়। সেরে দাদার সঙ্গে ধাক্কা খায়। দাদা হন্তদন্ত হয়ে জায়গায় উঠে সেরে তাকায় দেখে যে সেটা ওই পিশাচটা। এখন এখানে বলে রাখা ভালো যে আমার আব্বুর দাদা অনেক ইউনিক একটা জাতের মানুষ ছিলেন। ওই সময় ওই এলাকায় তাকে অনেক সম্মানের সমূহ করতো, আর তার অনেক বিষয় আসা জ্ঞান ছিল। সেও বেশ পটু মাছ ধরার লোক আর কি। এখন আব্বু আমরা বলছিল যে এই অবয়বটার সাথে দাদা নাকি আগে পরিচয় হয়েছে মাছ ধরতে যাই এই জায়গাতে। তখন দাদা আর কি ওটার দিকে ঘুরে সেরে জোর গলায় বলে যে তুই আবার আসছো সেখানে, শেষবার তোরা ছেড়ে দিয়েছিলাম, তোর ভালো লাগেনি না, এবার তুই আমার নাতিরে ভয় দেখাইতে আসছোস। এই কথাটা শুনে ওই পিশাচটার মনে হয় মানে বেশ রেগে গেল। রেগে সেরে হাত পা নড়ে সেরে মানে কাছে যাওয়ার চেষ্টা করতেছে, হাত পা ওর দিকে ছুঁড়ে দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু দাদা ততক্ষণে আবার অনেকগুলো সুরা করে ফু দিতেছে, যে ফু দেয় জিনিসটা আবার পিছায় জায়গা। এরকম কতক্ষণ চলতেছে। একটা সময় মানে পতাকা যেমনি করে বাতাসে ঠাস করে নড়ে, ওইরকম নড়তে জিনিসটা পানিতে মনে হয় ডুব দিল। ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে তো দাদা আব্বুর হাত ধরছে। আব্বু দাদার কাছেই দাঁড়াচ্ছিল, ভয় পায়। ধরে চলে যেতে পিছন দিকে ঘুরে দেখে প্রায় 10-15টার মতো কালো ছায়া মানে মাটির থেকে যেন উঠে দাঁড়াইছে। এরকমভাবে ছায়াগুলো দাঁড়াইছে আব্বুর দাদার ঘেরা। তখন তো বুঝতে পারে যে এবার বেশ বিপদে পড়ছে, আগে থেকেও শক্তিশালী হয়ে গেছে এই পিশাচটা এবার। তখন সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়ে একটা বৃত্ত আঁকে সেটা কি সব সুরা পড়ে ফু দেয়। এখন দাদা জানে যে সুবহে সাদিকে আজান দিলে, ফজরের আজান দিলে আর কেউ কোনো কিছু করতে পারবে না। এখন সুরা পড়তেছে আর জিনিসগুলো আস্তে আস্তে করে দাদার কাছে আগে এসে ওগুলো হাত নড়ে ধরার চেষ্টা করতেছে। পিছন থেকে সেই পিশাচটাও আবার উড়ে আসতেছে। এইবার এরকম অনেকক্ষণ করার পরে দাদা ধুলা নিলে এক মুঠো ধুলা নিয়ে সেখানে সুরা পড়ে সে ছায়াগুলোর দিকে ঢেল দেয়। ছায়াগুলো এবার একদম পিছায় জায়গা, মানে অনেক দূরে চলে যায় ছায়াগুলো। কিন্তু সেই পিশাচটারে দাদা অনেক কষ্ট হইতেছে সরে রাখতে। এরকম মনে হয় 10-15 মিনিট চলার পরে ফজরের আজান দেয়। মানে দাদার আর এই পিশাচের মধ্যে এই কম্পিটিশন চলতেছে, একজন আরেকজনের দূরে সরে রাখা নিয়ে। এই কম্পিটিশন চলার 15 মিনিট পরে আল্লাহর রহমতে ফজরের আজান দেয়। তখন এই যেমনি করে হঠাৎ করে এই পিশাচটা আসছিল, এরকম হঠাৎ করে একদম তাড়াতাড়ি করে চলে যায়। আর এই সময় আব্বু আর কি অজ্ঞান হয়ে যায়। তারপর এখানেই আমার ঘটনা শেষ। আমার নাম শিশির। ঘটনাটি আমার এক বন্ধুর কাছ থেকে শোনা, আজকে লিখে পাঠালাম। রাতুলরা পুরান ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলির একটা বাসায় নতুন করে ভাড়া নেয়। এখনো আশেপাশের কারোর সাথেই পরিচয় হয়নি। বাসার সবকিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে। তার আবার রাত জাগার অভ্যাস, একটু রাত হলেই ছাদে চলে যায়। তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল রাতুল, তখন প্রায় রাত 12টা বাজে। চারপাশে তাকাতে যেয়ে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাশের বিল্ডিংটা এত কালো ছিল, এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে। তো যাই হোক, এত রাতে রাতুল একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাক হলো। তবু সাহস করে যে একটা ডাক দিল, এই যে শুনছেন। মেয়েটা কোনো সাড়া দিল না, বরং যেভাবে দাঁড়িয়েছিল, অর্থাৎ দাঁড়িয়ে মাথাটা একটু নিচু করে সেভাবেই দাঁড়িয়ে থাকলো। এবার রাতুল আরেকটু জোরে ডাকলো। এবার মেয়েটি তাকালো, তার চোখের দৃষ্টি কেমন যেন শূন্য, অনেকটা মৃত মানুষের মতো। রাতুল বলল, আপু, আমরা এই বিল্ডিংয়ে নতুন এসেছি, আমার নাম রাতুল, আপনার নাম? মেয়েটি আস্তে করে জবাব দিল, নিধি। রাতুল, তো আপু, আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা? নিধি
যে প্রতিদিনই আসি, ভালো লাগে। এভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করলো রাতুল। তারপর বাসায় চলে আসলো, কিন্তু বাসায় আসার পরেই তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে। ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে ওর দিকে তাকিয়ে আছে। এক্ষুনি হয়তো পা টেনে ধরবে আর তাকে খাটের নিচে নিয়ে যাবে। আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ হয়তো তাকে দেখছে। এভাবেই তার দিন রাত যেতে লাগলো। আর এদিকে প্রতি রাতেই ছাদে উঠে নিধির সাথে গল্প করতে লাগলো। এভাবে চলতে লাগলো রাতুলের দিন। রাতুল একসময় খেয়াল করলো নিধি কখনো হাসে না। ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো। ভাবলো হয়তোবা এটা ওর স্বভাব। তো হঠাৎ একদিন নিধি বলল, মার্চের 15 তারিখে আমার জন্মদিন, তুমি এসো। রাতুল বলল, কখন যাব? নিধি বলল, রাত 10টার দিকে এসো। শুনে রাতুল একটু অবাকই হলো, এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি, কিন্তু কিছু বলল না। সেদিন ছিল 12 তারিখ। পরের 2 দিন রাতুল ছাদে যেয়ে দেখলো যে নিধি আসেনি। ভাবলো হয়তোবা ব্যস্ত। 14 তারিখ রাতে রাতুল একটা ভয়ানক স্বপ্ন দেখলো যে ও একটা বদ্ধ ঘরে বসে রয়েছে। সেখানে একটা ফ্যান ঝুলছে। ফ্যানের 3টা পাখার সাথে 3টা বিকৃত লাশ ঝুলছে, আর সেখান থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে ওর গায়ে পড়ছে। প্রচন্ড আতঙ্কে রাতুলের ঘুম ভেঙে গেল, কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে ও উড়িয়ে দিল। পরদিন রাতে নিধির জন্মদিনে যাওয়ার জন্য বের হলো। যেহেতু পাশের বিল্ডিং, তাই একেবারে রাত 10টার দিকেই ও বের হলো। ওদের বাসায় যে দরজায় কড়া নাড়ার সাথে সাথে নিধি দরজা খুলল। ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল, কারণ কোনো মেহমান নেই। নিধি রাতুলকে বসতে দিয়ে ভিতরে চলে গেল। একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো। নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে উঠল, কারণ তাদের 3 জনের দৃষ্টি একই রকম। কারণ মুখে কোনো হাসি নেই। রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে। সাথে সাথে কোনো একটা কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল, কিন্তু ততক্ষণে ওরা 3 জন ওকে ঘিরে ধরেছে। তখন রাতুল সামনে জোরে জোরে দোয়া পড়তে লাগলো। দোয়া শুনে ওরা 3 জন চিৎকার করতে থাকলো, আর ওদের গায়ের মাংসগুলো খসে যেতে লাগলো। এরপর রাতুল কোনো মতে দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ল। পরের দিন নিজেকে আবিষ্কার করলো হাসপাতালের বেডে। এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে। সুস্থ হয়ে উঠলে ওই বাড়িটাতে যে দেখে সেখানে তালা ঝুলছে। পরে আশেপাশের লোকের কাছেও শুনল 12 বছর আগে একটা পরিবার ছিল। সেই 12 বছর আগে 15ই মার্চ কারা যেন এসে তাদেরকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। তারপর থেকে প্রতি বছর 15ই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায়। রাতুলি ছিল একমাত্র ব্যক্তি যে কিনা বেঁচে ফিরেছিল। এরপর ওরা ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যায়। আমার হাতের হারিকেনটা হঠাৎ একটা তীব্র কাঁপন দিয়ে নিভে গেল। নদীর চারপাশের কুয়াশা আর পানির ছলাৎ ছলাৎ শব্দ সব যেন 1 সেকেন্ডের মধ্যে স্তব্ধ হয়ে মরণ নীরবতা নেমে এলো। তখনই পানির ওপর থেকে একটা তীব্র গন্ধক আর পোড়া চামড়ার গন্ধ আমার নাকে এসে পড়ল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। আলোর তীব্রতা যেখানে গিয়ে পড়ল, আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতক্ষণে ঘাটে যে নৌকাটা বেঁধে রাখা সে চেনা বুড়ো মাঝিটি অদ্ভুত এক ঝটকায় লম্বা হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যে আমি দেখলাম তার উচ্চতা বেড়ে ঘাটের ধারের বিশাল হেঁচুন গাছটা সমান হয়ে গেছে। যখন সে এক ঝটকায় আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, তখন ভয়ে আমার হৃৎপিণ্ড থেমে গেল। তার মুখে কোনো চেনা নাক বা কোনো চোখ মুখ কোনো কিছুই নেই, কেবল একটা মসৃণ কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ তার মুখে আছে, এবং তার পা দুটো সম্পূর্ণই উল্টো হয়ে ঘুরে আছে। সে তার দীর্ঘ
একটা বিশ্রী হাতটা বাড়িয়ে এক ঝটকার মধ্যেই আমার কলারটা চেপে ধরলো আর একটা বিকট গগন বেদারি চেরা গলায় হেসে উঠে বলল, নিশি রাতে চীনের নদীতে পার হতে আসছিস? আজকে তোকে এখান থেকে কোনোভাবেই পার হতে দেব না। তোকে আজ থেকে এখানে বন্দি হয়ে থাকতে হবে। তো এই ঘটনা 2024 সালের জানুয়ারি মাসের। আমার নাম রিফাত। আমি তখন নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার একটা চরে প্রজেক্টের কাজে গিয়েছিলাম। চর থেকে মূল লোকালয় ফিরতে দেরি হলে শীতলক্ষা নদীর একটা নির্জন খেয়াঘাট পার হতে হতে অনেক রাত হয়ে গেল। তো আমাকে আগেই স্থানীয় মুরব্বীরা বলতেন যে ওই ঘাটটা মোটেও সুবিধার নয়, বিশেষ করে অমাবস্যার রাতে ওখানে গভীর রাতে একটা জিনের দল নদী পারাপার করে। রাত 11টার পর গ্রামের কোনো মাঝি ভুলেও সেখানে নৌকা রাখতো না। যদিও নৌকা রাখতো, কিন্তু কেউ সেখান থেকে কোনো সমাগম করতো না। তো সেদিন প্রজেক্টের সাইটে জরুরি কাজ শেষ করতে করতে রাত প্রায় 2টা বেজে 15 মিনিট হয়ে গেল। কনকনে শীত আর কুয়াশায় চারপাশ এতটাই ঢাকা ছিল যে সামনের 1 হাত জায়গাও দেখা যাচ্ছিল না। আমি একাই কাঁপতে কাঁপতে নদীর ঘাটে এসে পৌঁছালাম। ভাবলাম কোনো নৌকা না পেলে ওখানেই সকাল পর্যন্ত বসে বসে অপেক্ষা করব। কিন্তু আমি ঘাটে পৌঁছাতেই দেখলাম কুয়াশার ভেতর একটা ডিঙ্গি নৌকা দাঁড়িয়ে আছে, আর তার উপর চাদর মুড়ে দিয়ে একটা বুড়ো মাঝি বসে আছেন। ওনাকে দেখে আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। আমি বললাম, চাচা, আপনি কি ওপারে যাবেন? আপনাকে আমি ডাবল ভাড়া দেব। কিন্তু সেই বুড়ো মাঝি কোনো কথা বললেন না, শুধু ওনার হাতের বৈঠকটা নাড়িয়ে আমাকে নৌকায় উঠতে ইশারা করলেন। আমিও না বোঝাই নৌকার গলুতে গিয়ে বসলাম। নৌকাটা মাঝ নদীতে যাওয়ার পর আমি খেয়াল করলাম মাঝি বৈঠা বইছে না, অথচ নৌকা তীব্র গতিতে কুয়াশা ফুরে সামনেই এগিয়ে চলেছে। চারপাশের পানির স্বাভাবিক শব্দ সবকিছু এক পলকেই গায়েব হয়ে গেল। বাতাসে হঠাৎ করে একটা তীব্র পচা আসছে আর গন্ধকের গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই আমার হাতের টর্চ লাইটটা নিজে নিজেই দপ করে নেভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তখন আলোর তীব্রতা সে মাঝির উপর পড়তেই আমার পায়ের তলার মাটিটা সরে গেল। আলোর নিচে তার শরীরটা অদ্ভুত এক ভঙ্গিতে মোচড় দিয়ে সোজা উপরের দিকে বাড়তে শুরু করলো। এক পলকে তার উচ্চতা সাধারণ মানুষের চেয়েও অন্তত 3 গুণ বেশি হয়ে গেল। মাথাটা গিয়ে ঠেকলো কুয়াশার ওপরে। সে যখন ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘোরালো, আমি দেখলাম ওনার মুখে কোনো চোখ, নাক বা চামড়া নেই, কেবল কুচকুচে কালো অন্ধকারের একটা বিশাল গর্ত। আর ওনার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। তাই ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। পা দুটো নৌকার কাঠের সাথে জ্যাম হয়ে গেল। সে তার দীর্ঘ কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে নৌকা থেকে শূন্যে তুলে ফেলল। যখন সে আমাকে শূন্যে তুলে ফেলল, তখন আমার গলা দিয়ে কোনো বাতাস বা কোনো অক্সিজেন না ঢোকায় আমি ছটফট করতে লাগলাম। আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকেই একটা চেরা গলায় ফিসফিসানি ভেসে এলো, যা বলল, এই নদী আমাদের জিনের নদীতে পা দেওয়ার সাহস হলো কিভাবে তোর? এমনটা বললে আমি পুরোটাই ভেবাচেকার মধ্যে পড়ে গেলাম। তাই আমি বাঁচার শেষ চেষ্টা করতে আমার মনের সমস্ত শক্তি এক করে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। অলৌকিকভাবে আল্লাহ তাআলার নাম মনে আসতেই একটা তীব্র ঝটকায়, বাতাসের ধাক্কায়
সেই জিনটা আমাকে নদীর ঠান্ডা পানিতে আছাড় দিয়ে ফেলে দিল, আর এক মুহূর্তের মধ্যেই পুরো নৌকার অবয়বটা একটা কালো ধোঁয়া ঝাপটার মতো বাতাসেই মিলিয়ে গেল। পরদিন সকালে স্থানীয় জেলেরা নদীর চর থেকে আমাকে অচেতন অবস্থায় ও ভেজা অবস্থায় উদ্ধার করে এবং আমাকে স্থানীয় একটা হসপিটালে ভর্তি করান। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় সে রাতে চেপে ধরা পুরা কালো রঙের নখের দাগ স্পষ্ট বসে গিয়েছিল। আমাকে জেলেরা যা জানিয়েছিল, ওই ঘাটে নাকি বহু বছর ধরে কোনো নৌকায় চলে না। যদিও আমি এখন সুস্থ আছি, কিন্তু আজ রাতে কোনো নদীর ঘাট বা পানির শব্দ শুনলে আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই কুয়াশাচ্ছন্ন নদীর বুক থেকে সেই দীর্ঘ জিনটা হয়তো আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, পরের বার তোকে আর পার হতে দেব না রে। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সকলকেই আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি।